হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পরিমাণগত রসায়নের নতুন লেকচারে। আজকে আমরা কিছু লাস্ট ঘনমাত্রা রিলেটেড কিছু ম্যাথ করব। এরপরে হচ্ছে আমরা চলে যাবো তোমার হচ্ছে টাইট্রেশনে। আমরা আমাদের এই কোর্সটি নিয়মিত ক্লাস দিচ্ছি, পিডিএফ সরবরাহ করতেছি, প্রবলেম সলভ করাচ্ছি, এক্সাম নিচ্ছি। তো এই চারটা সম্বন্ধে আশা করি তুমি কোর্সটা অনেক এনজয় করতেছো। তাহলে চলো শুরু করা যাক। আসো আমরা একটা ম্যাথ স্টার্ট করি। আমাকে এখানে বলতেছে যে ল্যাবরেটরিতে রিয়েজেন্ট বোতলের গায়ে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে তোমার কাছে 2.13 এবং 35% W/W HCl লেখা আছে। এসিড দ্রবণের শতকরা W/V এবং ppm এর ঘনমাত্রা নির্ণয় করতে তোমাকে বলা হয়েছে। চলো সলিউশন করে দিয়ে আসো তোমাকে এখানে আমি দেখো অ্যাকচুয়ালি এখানে কি বলতেছে যে ধরো যাক আমি যদি এখানে রিয়েজেন্ট বোতলকে নিই, তো একটা পিকচার আনি যে ধরো আমার কাছে এখানে একটা রিয়েজেন্ট বোতল আছে, এটা কেমন। তো এই রিয়েজেন্ট বোতলে যে দ্রবণটা রাখা আছে সেই দ্রবণের গায়ে এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া কত, এখানে আমার আপেক্ষিক গুরুত্ব, এখানে আমার কাছে আপেক্ষিক গুরুত্ব এটা দেওয়া হচ্ছে তোমার কাছে এখানে 2.13। অ্যাকচুয়ালি দেখবা এটা তাহলে ঘনত্ব কত আসবে জানো? এটা ঘনত্ব আসবে 2.13 গ্রাম পার মিলিলিটার আসবে। দেখবা কেমনে, তুমি চাইলে চেক করে দেখতে পারো আপেক্ষিক গুরুত্ব মানে কি। তাহলে এখানে রো ইকুয়াল কত হবে, যদি আমি রো বের করতে চাই তাহলে 2.1 থেকে তুমি তাহলে এখানে 1000 দিয়ে গুণ দিবা, তাহলে তোমার এখানে কত হবে তখন এটা হবে তোমার কাছে তখন তোমার কাছে 2130 কেজি পার মিটার কিউব আসবে। তো তুমি যদি এটাকে দেখো, এখানে তুমি যদি এটাকে এই গ্রামে নিতে চাও তাহলে এখানে কত আসবে 2130 ইন্টু 10⁻³ গ্রাম। আর 1 মিটার কিউব মানে হচ্ছে যে আমার 10⁻⁶ সেন্টিমিটার কিউব। আর সেন্টিমিটার কিউব তোমার এখানে তাহলে এত মিলিলিটার, এটাকে তাহলে আরও 10⁻³ দিয়ে গুণ করা লাগবে তোমার এখানে তাহলে লিটারে দেওয়ার জন্য, কেমন। বাট মিলিলিটারে থাকুক, আমরা যদি মিলিলিটারে রাখবো তাহলে এতটুকু এত মিলিলিটার আছে এখানে। তাহলে হিসাব করে দেখো তুমি কত আসবে এখানে তোমার কাছে আসবে কিন্তু এটা কাটাকাটি করে 2.13 গ্রাম পার মিলিলিটারে আসছে। অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব যা দেওয়া থাকবে সেই ভ্যালুটাই কিন্তু গ্রাম পার মিলিলিটারে ঘনত্ব, কেমন। সো এটা আমরা এখানে ক্যালকুলেশন করতেছি না, আমি তোমাকে আশা করি বুঝতে পারছি এটা। তারপর এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 35% W/W তোমার কাছে এখানে HCl আছে। অর্থাৎ 100 গ্রাম HCl দ্রবণে তোমার হচ্ছে HCl দ্রব থাকে কতটুকু 35 গ্রাম। তাহলে এখানে যেহেতু আমার কাছে 35% W/W HCl আছে, এর মানে হচ্ছে 100 গ্রাম HCl দ্রব আছে কতটুকু বলো তো, দ্রব আছে তোমার কাছে এখানে 35 গ্রাম। বাট তোমার এটা শতকরা W/V এককে লাগবে। তাহলে তুমি কীভাবে বের করবা, একটা জিনিস দেখো, তুমি কিন্তু এখানে তাহলে দ্রবণের ভর জানো, তুমি এখানে দ্রবণের ভর জানো, আর দ্রবণের তুমি এখানে ঘনত্বও জানো। তাহলে দ্রবণের আয়তনে বের করে ফেলতে পারবা না, তাহলে বলতে পারবো তখন এত আয়তনে দ্রব আছে এতটুকু। তাহলে এখান থেকে যদি আমি দ্রবণের আয়তন বের করতে চাই, ভি অফ দ্রবণ, তাহলে আসবে কত, রো ইজ ইকুয়াল টু m/v, এখানে আসবে m/ρ। তাহলে m অফ দ্রবণ ডিভাইডেড বাই রো অফ দ্রবণ। তাহলে এখানে দ্রবণের ভরটা কত, দ্রবণের ভর হচ্ছে 100 গ্রাম, দ্রবণের ভর হচ্ছে এখানে 100 গ্রাম, আর এখানে এটা হচ্ছে 2.13। তাহলে গ্রাম কাটা গিয়ে কিন্তু মিলিলিটার থাকবে হচ্ছে যে আমাদের দ্রবণের আয়তন। তাহলে 100 ডিভাইডেড বাই তোমার এখানে 2.13, তাহলে আসবে সেটা 46.9483 মিলিলিটার আসছে। তাহলে হচ্ছে আমার দ্রবণের আয়তন বেরিয়েছে, কেমন। তাহলে এখন আমরা বলতে পারবো তাহলে এখানে আমার কাছে যে 46.9483 মিলিলিটার দ্রবণে আমার কাছে এখানে দ্রব আছে কতটুকু 35 গ্রাম। তাহলে সুতরাং 100 ml দ্রবণে দ্রব আছে 35 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হবে, এখানে ডিভাইডেড বাই হবে তোমার কাছে এখানে হচ্ছে 46.9483 গ্রাম। তাহলে এখান থেকে আমাদের ভ্যালু চলে আসবে, দেখো এটা কত আসবে, এখানে 35 ইন্টু 100 ডিভাইডেড বাই 46.9483, তাহলে আসছে এখানে 74.55 গ্রাম। তার মানে এখানে আমার W/V এখানে কত হবে, সুতরাং দ্রবণের ঘনমাত্রা এটা কত, এই যে 74.55, এই যে গ্রাম পার মিলিলিটার আর কি, মানে পার্সেন্ট W/V, কেমন। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার, যে 100 ml এর মধ্যে এত গ্রাম আছে, 74.55% W/V বক্স করে দিলাম। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা এখানে এরপরে এটা তো আমাদের ফার্স্ট নাম্বার ম্যাট্রিক আছে, এরপর আমাকে বলছে ppm এককে বের করো। তো ppm ঘনমাত্রা কীভাবে বের করতে পারি আমরা এখানে
পার্টস পার মিলিয়ন মানে তোমার এখানে এই যে দ্রবণের ভরটাকে তোমার কী করতে হবে, ওই যে এখানে তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের এই যে ppm মানে কি, এই যে দ্রবের ভর আসছে হচ্ছে এত, এটাকে তাহলে মিলিগ্রামে নিব আর এটাকে তাহলে আমরা লিটারে নিব, তাহলে আমার এখানে হয়ে যাবে। কেমন? তাহলে যদি আমরা এখানে করতে চাই, দেখো তাহলে আমরা এখানে যদি হিসাব করে করতে চাই ppm হবে, তাহলে এখানে যদি আমরা লিখি যে দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা, আমরা এখানে যে উপরে দ্রবের ভর পাইছি, এখানে দেখো দ্রবের ভরটা কত 74.55, 74.55 গ্রাম আছে না, তো ppm আমরা জানি মিলিগ্রামে নিতে হয়। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা জিনিস দেখো, একটা জিনিস এখানে কিন্তু আমার কাছে না, তো আমরা লিখে দিই এখানে আসো, তাহলে এখানে আমরা জানি এখানে আমাদের কী করবো, এখানে দ্রবের ভর যেটা আছে এই দ্রবের ভর 74.55, এটাকে তাহলে জাস্ট আমরা আমরা এখানে এই যে 74.55 আছে, তো জাস্ট এটাকে আমরা 10⁻³ দিয়ে গুণ করে আমরা এখানে কোথায় নিয়ে গেলাম, মিলিগ্রামে নিয়ে গেলাম। আর এখানে আমরা হচ্ছে যে যেটাকে ml এ দেওয়া আছে লিটারে নিয়ে যাব, তাহলে 100 আছে, এটাকে জাস্ট আমরা 10⁻³ দিয়ে গুণ করে মিলিটারে নিয়ে গেলাম। তাহলে এখানে দেখো কত আসবে তোমার, এটা এখানে লিটারে নিয়ে গেলাম, এটা নিয়ে গেলাম কোথায়, এটা নিয়ে গেলাম লিটার এককে, তাহলে দেখো এখানে কত আসবে, এখানে আসবে 74.55 10⁻³ ডিভাইডেড বাই তোমার এখানে হচ্ছে যে 100 × 10⁻³, তাহলে এটা আসছে আমার কাছে 745, তারপরে তোমার হচ্ছে যেখানে 500 মিলিগ্রাম পার লিটার, আর 1 মিলিগ্রাম পার লিটার মানে কিন্তু আমাদের এখানে 1 ppm, 745 500 পার্টস পার মিলিয়ন। কেমন? সো আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের এখানে বক্স করে দিচ্ছি, বক্স করে দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের এখানে আনসার। কেমন? বক্স করে দিলাম, তাহলে বক্স করে দেওয়ার পরে এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে এখানে কি এখানে আমার কাছে আনসার চলে আসছে। কেমন? এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে আমরা তোরা নেক্সটে চলে যাবো, আসো, এটা তো আমরা এখানে ক্লিয়ার, তোরা নেক্সটে চলে যাই। নেক্সট আমরা এই অঙ্কটাকে তো আগের পৃষ্ঠা নিয়ে আসি, এটাকে আমরা কাট করি, এটাকে তাহলে আমরা এখানে নিয়ে আসি, আসো। তাহলে এখানে দেখো আমাকে কি বলতেছি, কি এখানে 74 ppm ঘনমাত্রার 465 ml Fe2+ দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম গ্রিন ভিট্রিয়লের প্রয়োজন। এখন কোয়েশ্চেন হচ্ছে গ্রিন ভিট্রিয়ল জিনিসটা কি, FeSO4 আর আমাদের 7H2O। তাহলে আমরা সবাই জানি সলিউশন এখানে যদি লিখতে চাই, এট ফার্স্ট আমরা এখানে গ্রিন ভিট্রিয়ল এটা সংজ্ঞাটা লিখে দিব, গ্রিন ভিট্রিয়ল এটার সংজ্ঞা হচ্ছে তোমার FeSO4.7H2O। এখন আমাকে এখানে এতটুকু ঘনমাত্রার এত ml এটা তৈরি করতে হবে। এখন এটা তৈরি করার জন্য কত গ্রাম গ্রিন ভিট্রিয়ল লাগবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আগে এটার ভর কতটুকু সেটা দেখবো, দেন সেখান থেকে আমি গ্রিন ভিট্রিয়লের ভর বের করতে পারবো। কীভাবে চলো দেখি আসো আমরা এখানে আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে আমাকে এই যে আমার Fe2+ এর ঘনমাত্রা দেওয়া কত, Fe2+ এর ঘনমাত্রা দেওয়া আছে আমার কাছে এখানে 74 পার্টস পার মিলিয়ন বা 74 মিলিগ্রাম পার লিটার। তার মানে 1 লিটার এই যে আমাদের Fe2+ দ্রবণে Fe2+ দ্রব থাকে কতটুকু, 74 মিলিগ্রাম। তার মানে আমরা বলতে পারি যে 1 লিটার বা যে 1000 ml Fe2+ দ্রবণে Fe2+ দ্রব থাকে কতটুকু, 74 মিলিগ্রাম। তাহলে সুতরাং আমার লাগবে 465 ml কতটা থাকে, 465 ml Fe2+ দ্রবণে Fe2+ দ্রব থাকে, এটা হবে 74 টাইমস 465 ডিভাইড বাই কত হবে এখানে, ডিভাইড বাই হবে এখানে 1000, ডিভাইড বাই হবে তোমার কাছে এখানে 1000 হবে, 1000 মিলিগ্রাম হবে এখানে। তাহলে দেখো এটা কত আসছে এখানে আসছে এটা 74 × 465 ডিভাইড বাই হচ্ছে 1000, তাহলে এই জিনিস আসছে আমার কাছে 34.41 মিলিগ্রাম আসছে। ঠিক আছে, তাহলে 34.41 মিলিগ্রাম আসছে আমার কাছে। তাহলে এখন চিন্তা করে দেখো, তার মানে আমার এত ml আমার আসলে দ্রবণে যে আমার কাছে আসলে অ্যাকচুয়ালি কী আছে বলো তো, এখানে এই যে Fe2+ এটা ভর কতটুকু, ভর দেওয়া আছে হচ্ছে আমার এটা। কেমন? তাহলে এখানে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো যে আমাকে বলতে হচ্ছে গ্রিন ভিট্রিয়লের কত গ্রাম দরকার। তাহলে কয়েকভাবে তুমি করতে পারো। এখানে দেখো, এখান থেকে তো তোমার কি তৈরি হচ্ছে, Fe2+ তৈরি হচ্ছে, তাহলে এটার যে মোল সংখ্যা Fe2+ এর মোল সংখ্যা কিন্তু সমান হবে আসলে অ্যাকচুয়ালি। অথবা এভাবেও করতে পারো তুমি, দেখো আয়রনের আণবিক ভর পারমাণবিক ভর কত 55.85, আর এটার পুরোটার আণবিক ভর দেখো এখানে বের করে, দেখো এখানে কত আসে। এই জিনিসের আণবিক ভর যদি আমি বের করতে চাই, এটা আসবে 55.85 প্লাস 32 প্লাস 4 × 16 প্লাস 7 × তোমার এখানে 18, তাহলে এটার আণবিক ভর দেখো কত আসে এখানে 55.85 প্লাস
32 প্লাস 4 ইন্টু 16 প্লাস 7 ইন্টু 18, তাহলে এই জিনিসটা আসছে আমার 277.85 আমার এটা আসছে। তাহলে আমরা তখন বলতে পারি যে এত গ্রাম আয়রন থাকে এত গ্রাম গ্রিন ভিট্রিয়লে, তাহলে এত গ্রাম থাকবে কতটুকুতে, কেমন এই জিনিসটা আমরা ব্যবহার করে বের করতে পারি। তাহলে এখানে আমি বলতে পারি তোমার এখানে 55.85 গ্রাম আয়রন 2 প্লাস থাকে কোথায় 277.85 গ্রাম গ্রিন ভিট্রিয়লে, গ্রিন ভিট্রিয়ল এ। তাহলে সুতরাং এখানে কত দেওয়া, এটাকে জাস্ট 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0.344 1000 দিয়ে ভাগ করি তাহলে কত আছে দেখো 34.41/1000। তাহলে এখানে আসবে সুতরাং আমাদের এখানে 0.03441 গ্রাম আয়রন 2 প্লাস থাকে। এখানে দেখো তাহলে কত আসবে, এটা এখানে আসবে 277.85 ইন্টু 0.03441, আর এখানে আসবে 55.85 গ্রাম গ্রিন ভিট্রিয়লে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের ভরটা চলে আসবে, তাহলে দেখো এটা কত আসবে, এটা আসবে 277.85 ইন্টু আনসার ডিভাইডেড বাই 55.85, তাহলে এটা আসছে আমার 0.1712, এটা আসছে কত, এটা আসছে আমার 0.1712 গ্রাম। তাহলে গ্রিন ভিট্রিয়লের ভর কতটুকু, গ্রিন ভিট্রিয়লের ভর হচ্ছে আমার এতটুকু, এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার, বক্স করে দিচ্ছি এটাকে। তাহলে আমরা এখানে, তাহলে এটা হচ্ছে আমার কাছে আনসার। তুমি চাইলে মিলিগ্রামও লিখতে পারো, মিলিগ্রাম আসবে 171.2। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো, আসো নেক্সটে চলে যাই। নেক্সট আমাকে বলছে একটি 750 ml HCl দ্রবণ তৈরিতে এত ml এত মোলার HCl, আচ্ছা এটা কেস নাম্বার 1 এর মতো, তারপরে তাদের পানি যোগ করে এতটুকু করা হলো, প্রস্তুত দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করো। আচ্ছা চলো সলিউশন করি, কেস নাম্বার 1 এর মতো এটা। তাহলে এখানে আমরা লিখবো এন টোটাল, এখানে ই লেখার দরকার নাই যেহেতু সবাই সেম, তাহলে এখানে N1 প্লাস N2 প্লাস N3 হইতো। তাহলে এন টোটাল মানে হচ্ছে এস টোটাল ঘনমাত্রাটাকে বের করো, আর এখানে তোমার এস ইন্টু ভি মানে কত 750, তাহলে N1 মানে S1 ইন্টু V1 প্লাস S2 ইন্টু V2 প্লাস S3 ইন্টু V3। তাহলে এখান থেকে আমাদের কী বেরোয় যাবে, এস টোটালটা বেরোয় আসবে। দেখো ml বোথ সাইড থেকে কাটা যাবে আসলে, তাহলে আসবে কত 0.7 ইন্টু 55 প্লাস 3 ইন্টু 48 প্লাস 1.2 ইন্টু 27 ডিভাইডেড বাই 750। তাহলে এখানে আসছে 0.2865 মোলার আসছে, বা যেটাকে লিখতে পারবো 0.2865 মোল পার লিটার আসছে। তাহলে আগে আমাকে পিপিএম এ প্রকাশ করতে হবে, তাহলে পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার, তাহলে এই জিনিসটাকে আমি লিখতে পারবো 0.2865 মোল ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 1 লিটার, এখন আমি মোলকে কীভাবে ভরে নিব, দেখো এই যে এম ইজুগুলি কত থাকে এন ইন্টু বড় হাতের এম, এখন এই মোল সংখ্যাটাকে যদি আমি আণবিক বৃদ্ধি গুণ দিয়ে দিই তাহলে আমার ভরে চলে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে এস টোটালটা তাহলে কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি জাস্ট আমরা মোল সংখ্যাটাকে, এই যে আমাদের এখানে যেটা আছে 0.2865, এটাকে জাস্ট আমরা আণবিক ভর 36.5 দিয়ে গুণ দিব, এখানে তাহলে 1 লিটারই থাকুক, এটা গ্রামে চলে যাবে, মোল থেকে কোথায় চলে গেছে, এটা গ্রামে চলে গেছে। তাহলে এখান থেকে দেখো আমাদের এস টোটালটা কত আসে এখানে, সো এখানে আবার এটাকে মিলিগ্রামে নিতে হবে কিন্তু, কেমন, সো এখানে আসবে আমাদের আনসার ইন্টু 36.5, তাহলে এখানে আসছে 10.458 গ্রাম পার লিটার। এটাকে যদি 1000 দিয়ে আরও গুণ দিই তাহলে আসবে এখানে 10,458.467 আমাদের এখানে মিলিগ্রাম পার লিটার। তুমি এক কাজ করতে পারো, এখানে তুমি ইউজ করতে পারো 467 করতে পারছি, এখানে আরও 467 এগুলো ছিল, ঠিক আছে। তাহলে এত মিলিগ্রাম পার লিটার, তার মানে আমার এখানে পিপিএমটা বেড়ে গেছে। তাহলে এস টোটাল মানে কত বেরিয়েছে, এখানে এস টোটাল মানে বেরিয়েছে তোমার এখানে 10,458.467 পার্টস পার মিলিয়ন, ঠিক আছে। এখন আমাদের যদি পিপিপিতে ঘনমাত্রা বের করতে হয় তাহলে আমরা এখানে কী বের করবো, পিপিপিতে নেওয়ার জন্য জাস্ট এটাকে আমরা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে এখানে 10,458
0.467 এটাকে জাস্ট আমরা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে এটা পার্টস পার বিলিয়নে চলে যাবে। তাহলে অ্যাজ টোটাল ইকুয়াল তাহলে কত আসছে এখানে দেখো, তাহলে জাস্ট এটাকে আমরা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে এখানে আসছে আমার কাছে এই যে যদি সাইন্টিফিক যদি করি এটাকে আমরা, তাহলে 1.0040458 ইন্টু 10⁻7 পার্টস পার বিলিয়ন। তাহলে পার্টস পার বিলিয়নে কিন্তু আমার এখানে আনসারটা চলে আসছে। কেমন? সো আমি এটা বক্স করে দিচ্ছি, এরকম আমরা এখানে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। হোপফুল অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। ওই যে জাস্ট পিপিবি ছিল তো এই জন্য আসলে অঙ্কটা করাই দেওয়া, নাহলে এই টাইপের অঙ্ক আমরা আগে করে আসছি। চলো নেক্সটে যাই। নেক্সটে বলছে আমাকে একজন রোগীর দৈহিক শক্তি যোগান দিতে প্রতিদিন 60 গ্রাম গ্লুকোজের প্রয়োজন হয়। ওই রোগীকে দৈনিক সেন্টিমোলার মানে কি তোমার এখানে বলো তো? সেন্টিমোলার মানে তোমার হচ্ছে এখানে আমাদের যে দ্রবণের ঘনমাত্রা সেটা কত হবে? এখানে আমাদের দ্রবণের ঘনমাত্রা হবে তোমার কাছে দেখো, একটা হচ্ছে সেমিমোলার আছে, একটা হচ্ছে তোমার ডেসিমোলার আছে। একটা সেন্টিমোলার মানে কতটুকু বলো তো? S = 0.01 মোলার, তাই না? একটা হচ্ছে মোলার মানে হচ্ছে 1 মোলার, সেমিমোলার মানে 0.5 মোলার, ডেসিমোলার মানে 0.1 মোলার, সেন্টিমোলার মানে হচ্ছে 0.01 মোলার। কত মিলিলিটার গ্লুকোজ দ্রবণ পান করার প্রয়োজন? তাহলে গ্লুকোজের ভর দেওয়া আছে, তো এখানে আয়তন বের করতে বলছে। কেমন? আবার পিপিবিতে আয়তনটা কত হবে জিজ্ঞেস করছে। চলো সলিউশন করে দিয়ে আসি এখানে। তো আমরা জানি S = কি হয়ে থাকে? M বাই বড় হাতের MV হবে। বড় হাতের কত হবে এখানে? বড় হাতের M, আর এখানে V হবে লিটার এককে। সো এখান থেকে তুমি যদি বের করতে চাও ভিটা লিটার এককে এট ফার্স্ট, পরে মিলিলিটারে নিব, সমস্যা নেই। তাহলে এখানে আসবে তোমার কাছে M আসবে উপরে, এখানে M বসবে, এখানে S বসবে এখানে। তাহলে এখানে দেখো ভ্যালু কত আসবে আমি যদি বেশ বসাই দিই। এটার M হচ্ছে 60, এটার গ্লুকোজের M হচ্ছে 180 হয়ে থাকে বড় হাতের M, আর S দেওয়া আছে 0.01। তাহলে এখান থেকে আসলে আমাদের ভিটা কোন এককে চলে আসবে? লিটার এককে চলে আসবে। তাহলে দেখো এখান থেকে আমাদের V লিটার এককে কত আসবে? এটা আসবে তোমার কাছে 60 বাই 180 ইন্টু 0.01, তাহলে আসছে 33.33 লিটার আসছে। কেমন? 33.33 লিটার আসছে। সেটাকে যদি আমি মিলিলিটারে নিতে চাই তাহলে এখানে কত আসবে? এখানে তাহলে 1000 দিয়ে গুণ দিতে হবে আমাদের। তাহলে এটা আমাদের আসবে, আমাদের যদি সাইন নর্মাল মোডে করি এটাকে আমরা 33, তারপর হচ্ছে 333.33 মিলিলিটার। কেমন? সো এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার আসছে। তাহলে আমি বক্স করে দেখানো আসি এটাকে। ওকে, তাহলে আমাদের ভি চলে আসছে এত। তাহলে এখন আমাকে এরপর বের করতে হচ্ছে ঘনমাত্রাটা পার্টস পার বিলিয়ন এককে। তার আগে আমাকে কি এককে বের করতে হবে? এটা পার্টস পার পিপিএম বের করবো, পরে আমি পিপিবিতে নিব। কেমন? তাহলে এখন S = আমরা জানি এখানে 0.01 মোলার, তার মানে 0.01 মোল পার লিটার, তার মানে 0.01 মোল ডিভাইডেড বাই হচ্ছে এখানে 1 লিটার, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই তোমার হচ্ছে 1 লিটার। তো মোলকে ভরে কিভাবে নিব? ওই n কে জাস্ট আমরা আণবিক ভর দিয়ে গুণ করে দিব। তাহলে 0.01 কে জাস্ট আমরা আণবিক ভর কত এখানে বলো তো? আমাদের 0.01, এটাকে আণবিক ভর হচ্ছে তোমার 180, আর এখানে 1 লিটার, এখানে কত? 1 লিটার। আর এখানে কত এখানে বলো তো? এখানে তোমার এখানে গ্রাম। তাহলে এখানে চলে আসছে আমাদের এখানে তোমার ইয়াতে, তারপরে চলে আসছে এখানে আমাদের যদি জাস্ট মিলিগ্রামে নিতে হবে জাস্ট। কেমন? তাহলে এসগুলো কত আসছে দেখো, 0.01 ইন্টু 180, তাহলে আসছে এখানে 1.8 চলে আসছে গ্রাম পার লিটার। তাহলে এখানে যদি আমি মিলিগ্রামে নিই তাহলে এটাকে জাস্ট আমি 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে মিলিগ্রাম পার লিটার করে চলে আসবে। তাহলে এখানে আসবে এরপরে কত? তো এটাকে আমরা দিতে পারবো 1.8 10⁻³ পার্টস পার মিলিয়ন। আর পার্টস পার বিলিয়নে নেওয়ার জন্য আরও তোমার 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। তাহলে 1.8 10⁻³ এটাকে পুনরায় আবার 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করলে পার্টস পার বিলিয়নে চলে যাবে। তাহলে আসবে এখানে 1.8 10⁻⁶ কত আসবে? 6 আসবে পার্টস পার বিলিয়ন আসবে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের বক্স করে দিচ্ছি আমরা এখানে, এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। কেমন? সো এটা বক্স করে দিচ্ছি, এটা আমরা এখানে বক্স করে দিলাম। তাহলে আমাদের এই জিনিস হচ্ছে আমাদের এখানে আনসার, যে 1.8 10⁻⁶ পার্টস পার বিলিয়ন। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। আসো, নেক্সটে বলতেছে আমাকে হুয়ের নির্দেশনা অনুযায়ী একজন পূর্ণবয়স্ক লোকের উচ্চ কোলেস্টেরলের ঘনমাত্রা এত মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা পার্টস পার বিলিয়ন এককে কত হবে? আর 500 ml রক্তে কত মিলিগ্রাম কোলেস্টেরল দ্রবীভূত আছে গণনা করো। কেমন? আচ্ছা, এখন আমরা সবাই জানি এখানে আমরা যদি হিসাব করার চেষ্টা করি তোমার 1 লিটার ইকুয়াল টু কত হয়ে থাকে? 10 ডেসিলিটার। ঠিক আছে, এটা আমরা সবাই জানি কনভার্সনটা। ওকে, সো এখানে আমাকে বলতেছে কি একটা ঘনমাত্রা দেওয়া আছে, কতটুকু গ্যাস দেওয়া আছে তোমার কাছে এখানে 300 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটাকে চার আমরা কি লিখতে পারি এখানে? এটাকে চার আমরা লিখতে পারি তোমার 300 মিলিগ্রাম
বাই 1 ডেসিলিটার। তো আমাদের কাজটা থাকবে এটাকে আগে কোথায় নেওয়া, এই যে মোল পার লিটারে নেওয়া, পরে মানে বেসিক্যালি হচ্ছে আমাকে পিপিএমে নেওয়া টার্গেট থাকবে। তাহলে নিচেরটাকে লিটারে নিতে হবে। তাহলে এখানে আসবে কত, এখানে আসবে একটা 1/10 আসবে, 1/10 লিটার। আর এখানে কত আসবে 300 মিলিগ্রামে থাকুক, মিলিগ্রামে আসে মিলিগ্রামে থাকুক, কারণ এখানে পিপিএম নিতে হবে। তাহলে এখানে কত আসবে, এখানে বলো আমার, তাহলে এস চলে আসতেছে কত, এটা এস চলে আসতেছে 3000 হয়ে যাচ্ছে, 3000 মিলিগ্রাম পার লিটার। তাহলে 3000 পার্টস পার মিলিয়ন। তাহলে জাস্ট আমরা এটাকে 3000কে তাহলে 10⁻³ দিয়ে গুণ করে পার্টস পার বিলিয়ন, তার মানে 3 × 10⁻⁶ পার্টস পার বিলিয়ন। তার আমাদের এই জিনিসটা যেটা পাইছি আমরা, এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। আমি বক্স করে দিচ্ছি, এখানে বক্স করে দিলাম। তাহলে আমাদের কাছে এইখানে যদি একটু মুছে দিয়ে আমরা আসো, হ্যাঁ এখানে, সেটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। তারপর জানতে হয়েছে 500 ml রক্তে কত মিলিগ্রাম কোলেস্টেরল দ্রবীভূত আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে এই ইনফরমেশন থেকে দেখো তো কী বলতে পারি, যে 1 লিটার বা 1000 ml রক্তে আমার এখানে 3000 মিলিগ্রাম কোলেস্টেরল আছে। তাহলে এখানে আমি বলতে পারি 1 লিটার বা 1000 ml রক্তে দ্রবীভূত কোলেস্টেরলের পরিমাণ, দ্রবীভূত কোলেস্টেরলের পরিমাণ, কোলেস্টেরলের পরিমাণ কতটুকু বলতো, 3000 মিলিগ্রাম। তাহলে আমাকে জিজ্ঞেস করছে 500 ml রক্তে। তাহলে সুতরাং 500 ml রক্তে দ্রবীভূত কোলেস্টেরলের পরিমাণ, এটা কত হবে, এখানে 500 ml রক্তে দ্রবীভূত কোলেস্টেরলের পরিমাণ দেখো এটা হবে তোমার কাছে, জাস্ট তুমি সিম্পলি কী করবে, এখানে 3000কে তুমি এখানে 500 দিয়ে গুণ দিবা, আর এখানে 1000 দিয়ে ভাগ করে দিবা, তাহলে এত মিলিগ্রাম। তাহলে এখানে হবে 1500 মিলিগ্রাম। কতটুকু হবে, 1500 মিলিগ্রাম হবে। তাহলে আমাদের 500 ml রক্তে কতটুকু কোলেস্টেরল আছে, 1500 মিলিগ্রাম কোলেস্টেরল আছে। সেটাকে আমি বক্স করে দিচ্ছি, এখানে আসে বক্স করে দিলাম। তাহলে আমাদের কাছে এখানে এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। কেমন, আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটা শেষ। আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে আমাকে বলতেছে একটি জলীয় দ্রবণের, গ্লুকোজের জলীয় দ্রবণের মোল ভগ্নাংশ এত হলে মোলালিটি কত। তাহলে তোমাকে মোল ভগ্নাংশ দেওয়া আছে, তোমাকে কি বলছে, কি গ্লুকোজের জলীয় দ্রবণের দ্রবের মোল ভগ্নাংশ। ওকে, তার মানে এত হলে মোলালিটি কত। তো চলো আমি তোমাকে বলি, সলিউশন দেখে আসো। তো এখানে বলছে গ্লুকোজের জলীয় দ্রবণ, তার মানে কীরকম হবে দেখো এখানে, তার মানে এখানে দ্রব হিসেবে কে থাকবে, এখানে আমার এখানে দ্রব হিসেবে থাকবে তোমার এখানে গ্লুকোজ, দ্রব হিসেবে থাকবে গ্লুকোজ। আর দ্রাবক হিসেবে কে থাকবে, এখানে দ্রাবক হিসেবে থাকবে তোমার কাছে এখানে পানি। তো কোশ্চেনে কি দেওয়া আছে, দ্রবের মোল ভগ্নাংশ। তাহলে এখানে আমাকে এক্স অফ গ্লুকোজ দেওয়া আছে, এক্স অফ গ্লুকোজ কত, এটা 0.15। আসলে আমরা মোল ভগ্নাংশ কীভাবে লিখতে পারি, এন অফ গ্লুকোজ ডিভাইডেড বাই এন অফ গ্লুকোজ প্লাস এন অফ পানি, তাই না। তাহলে এখান থেকে দেখো আমাদের কি দরকার, মোলালিটি বের করার জন্য। মোলালিটি বের করার জন্য আমার দরকার, মোলালিটি সূত্র কি জানি আমরা সবাই, আমরা যদি মোলালিটি সূত্র লিখি, মোলালিটি মানে হচ্ছে আমাদের এখানে এই যে দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কাছে দরকার এখানে দ্রাবকের ভর, দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভরটা কেজি এককে, তাই না। এই জিনিসটা আমার এখানে দরকার। তাহলে একটা জিনিস দেখো, আমরা এখানে এক্স গ্লুকোজ, আর এখানে আমরা কি পেয়ে গেছি, এখানে আমরা পেয়ে গেছি তোমার এখানে এক্স গ্লুকোজ হচ্ছে এত। আচ্ছা, কীভাবে তো আমি এক্স পানি বের করে ফেলতে পারি। তাহলে এক্স পানি কত আসবে, কারণ এই দুইয়ের যোগফল হচ্ছে অবশ্যই 1 হবে, দুইটার মোল ভগ্নাংশ। তাহলে এক্স পানি ইকুয়াল টু হবে 0.85। এক্স পানি ইকুয়াল টু কত হবে এখানে 0.85। কারণ কেন, এখানে শুধুমাত্র পানি আর গ্লুকোজ আছে, তার মানে এই যে এক্স অফ গ্লুকোজ আর প্লাস এক্স অফ পানি, অবভিয়াসলি এটা রেজাল্ট 1 আসবে। তাহলে এটাই ইকুয়াল, তাহলে এখানে কত হবে দেখো, এটা ইকুয়াল তাহলে উপরে হবে তোমার কাছে এন অফ পানি, আর নিচে হবে তোমার কাছে এই জিনিসটা, নিচে তোমার কাছে হচ্ছে এই জিনিসটা হবে। ঠিক আছে, এতটুকু তো আমরা সবাই এখানে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যদি কোনো কারণে আমাদের এই জিনিসটা দরকার নেই, আমাদের এই জিনিসটা কিন্তু আমরা ডিভাইড করে দিই,
তাহলে আমরা কী পাচ্ছি দেখো এখানে আমরা এখানে পাবো তোমার এখানে হচ্ছে যে আমাদের এই যে এক্স অফ গ্লুকোজ, এটাকে যদি আমরা এখানে এক্স অফ পানি দিয়ে ভাগ করে দিই, এক্স অফ পানি, তাহলে কী থাকবে এখানে? তাহলে থাকবে 0.15 ডিভাইড বাই তোমার এখানে 0.85 থাকতেছে, রাইট? আর ইকুয়ালে থাকতেছে কত এখানে দেখো, এটাকে যখন তুমি এটা দিয়ে ভাগ করবা নিচের অংশটা দেখো দুজনের সমান, তো কাটাকাটি যাবে। তাহলে এখানে থাকবে কি? থাকবে উপরে থাকবে এন অফ গ্লুকোজ, আর নিচে থাকবে তোমার কি এখানে আমাদের এন অফ পানি থাকবে শুধুমাত্র, ঠিক আছে? এন অফ কি থাকবে এখানে? পানি থাকবে, তোমার আর কিছুই না এখানে, কেমন? আচ্ছা, তাহলে এখন আমার কি দরকার? আমার দরকার হচ্ছে মোলালিটি। মোলালিটি মানে হচ্ছে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। তাহলে এইটা উপরেও থাকবে এটা, তো ডিভাইডেড বাই কত? এখানে ডিভাইড বাই থাকবে তোমার এখানে দ্রাবকের ভর, এম থাকবে, এম অফ পানি থাকবে। আচ্ছা, এই জিনিসটাকে আরেকটু মডিফাই করতে পারতাম না আমরা? কীভাবে মডিফাই করতে পারি দেখো, এটাকে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, কিন্তু দেখো এভাবে এখানে আমরা এম অফ পানি লিখতে পারি, আর এখানে হচ্ছে আমরা এন অফ গ্লুকোজ হচ্ছে গ্লুকোজ থাকুক, আর ইন্টু এখানে এম বাই এম না, তো 18টাকে আমরা উপরে তুলে ফেলতে পারি। এই জিনিসটাই করা যায়, এই জিনিসটা কিন্তু করা যায়। দেখো এখানে এটা এম বাই এম না, আর একটা জিনিস দেখো আমাকে এই জিনিসটা জানতে চাচ্ছে এখানে এন অফ গ্লুকোজ, এই যে আমাকে জানতে চাচ্ছে এখানে এই জিনিসটা, এটা দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রাবকের ভর, অবশ্যই কেজি এককে হবে। এটাকে কেজি একক করার জন্য কী করতে হবে? এখানে এটাকে জাস্ট আমাদের 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। কেজি এককে নেওয়ার জন্য কী করা লাগবে? এটাকে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, কেমন? আচ্ছা, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আমাকে বলো আমাদের এই ডাটাটা দরকার। এখানে আমার অ্যাকচুয়ালি মোলালিটি বলতে আমরা কোনটাকে বুঝতেছি? এই যে এতটুকু যে অংশটা আছে এটাকে বলতেছি, এটা হচ্ছে আমাদের মোলালিটি, এটা হচ্ছে আমাদের মোলালিটি। কারণ মোলালিটির ফর্মুলা তোমার কি বলে? দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, এই যে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রাবকের ভর। এটাকে কেজি এককে নেওয়া মানে এটাও কেজি এককে চলে যাবে, কেমন? এটা কেজি এককে নিচ্ছি আমরা এখানে 10⁻³ দিয়ে গুণ করে। তাহলে আমাদের এই জিনিসটা দরকার এখন। তাহলে এখানে আমরা যদি কী করতে চাই বলো, নেক্সট পৃষ্ঠা যদি যাই, তাহলে এখানে আমরা যদি লিখি যে এন অফ গ্লুকোজ ডিভাইডেড বাই হচ্ছে এম অফ পানি, ডিভাইড বাই হচ্ছে এম অফ পানি, যেটাকে আসলে আমরা কী বলছি? মোলালিটি বলছি, মোলালিটি। তাহলে এই জিনিসটা এইগুলো কত আসবে দেখো তো এখন। দেখো এটা যদি এখানে বের করতে চাও তাহলে এইটার ডিভাইডেড বাই এটা হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে তোমার দেখো এখানে কত থাকবে? এখানে 0.15 0.85 থাকবে, ইন্টু এখানে থাকবে কত? 1 ডিভাইডেড বাই এখানে থাকবে 18 × 10⁻³ 18 × 10⁻³ থাকবে। তাহলে এখান থেকে দেখো আনসার চলে আসবে। তাহলে এখানে আসবে কত? 0.15 বাই 0.85 ইন্টু 1/18 × 10⁻³ তাহলে এখানে থাকবে 9.80, তাহলে থাকবে 9.8039 এত মোলাল। তাহলে মোলালিটি কিন্তু আমার এখানে বের হয়ে গেছে, কেমন? সো এইভাবে আসলে মোলালিটি বের করতে পারি আমরা এখান থেকে। সো হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আমি বক্স করে দিচ্ছি জিনিসটা, এখানে বক্স করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে তো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। আমরা চলো একটা কাজ করে আসি, এই অঙ্কটাকে কাট করে আমরা এখানে নিয়ে আসো। তাহলে চলো এই অঙ্কটা দেখে আসো আমরা এখানে কী বলতেছে। যে আমাকে বলতেছে অ্যাট ফার্স্ট এখানে এত মোলালিটি সম্পন্ন, মানে মোলালিটি দেওয়া আছে, দ্রবের মূল ভগ্নাংশ এত হইলে তোমার দ্রাবকের আণবিক ভর কত হবে দেখো। তাহলে আমরা এখানে কী করবো? এখানে আমাকে দেওয়া আছে যে মোলালিটি এটা দেওয়া কত? 10.416 মোলাল। আমাকে এখানে দ্রবের মূল ভগ্নাংশ দেওয়া আছে কত? দ্রবের মূল ভগ্নাংশ এটা দেওয়া আছে হচ্ছে আমার কাছে 0.25। তাহলে আমাকে বলো দ্রাবকের মূল ভগ্নাংশ কত হবে? দ্রাবকের মূল ভগ্নাংশ যদি আমরা বের করতে চাই তাহলে এটাকে 1 থেকে 0.25 বাদ যাবে। তাহলে বাদ যাবে কত? 1 থেকে তাহলে 0.25 বাদ যাবে, তাহলে থাকবে এখানে 0.75। তাহলে দ্রবের যখন আমরা মূল সংখ্যা লিখবো, দ্রবের মূল সংখ্যা যখন আমরা মূল ভগ্নাংশ যখন আমরা লিখবো, এটাকে আমরা লিখতে পারি কত? মূল ভগ্নাংশ ইকুয়ালটা দেওয়া আছে 0.25, আর ইকুয়ালটা আমরা লিখতে পারবো এখানে আমাদের কত? এটা এই যে এন অফ দ্রব ডিভাইড বাই এন অফ দ্রব প্লাস এন অফ দ্রাবক। আর অন্যদিকে আমি যখন এখানে দ্রাবকের মূল ভগ্নাংশ লিখতে যাব, আমরা যখন এখানে কি লিখতে যাব? দ্রাবকের মূল ভগ্নাংশ, তখন আমরা এখানে লিখবো তোমার 0.75
আর এই 0.75 মানে কত এখানে n অফ দ্রাবক আমাদের এখানে কত বসবে এখানে দেখো এখানে বসবে হচ্ছে আমাদের n অফ দ্রাবক n অফ দ্রব প্লাস n অফ দ্রাবক এটা বসবে ঠিক আছে ওকে তাহলে আমাদের এটা এখানে থাকুক মুছে থাকুক এটা এখানে মুছে থাকুক কেমন তাহলে এখন আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিই এটাকে যদি আমি এখন 2 নম্বর সমীকরণ নাম দিই তাহলে আমি যদি এখানে 1 কে 2 দিয়ে ভাগ করি এখন তাহলে এখানে আমি কি পাচ্ছি দেখো 0.25 ডিভাইডেড বাই 0.75 এখানে আমার থাকবে উপরে থাকবে কোনটা এই যে আমার এই অংশটা এবং এই অংশটা কাটাকাটি যাবে তাহলে এখানে থাকতেছে আমার n অফ দ্রব আর এখানে থাকতেছে আমার n অফ দ্রাবক এখন n অফ দ্রাবকটাকে যদি আমি একটু ভাঙাই তাহলে এখানে কি থাকবে দেখো n অফ দ্রাবককে ভাঙাইলে আমার এখানে থাকবে n অফ দ্রব এখানে থাকবে আমার m অফ দ্রাবক m বাই m ভাঙাচ্ছি তাহলে এখানে থাকবে m বাই m অফ দ্রাবক ঠিক আছে এই জিনিসটা আমার কাছে আছে আর এখন দেখো এখানে এই যে দ্রবীভূত দ্রব আর দ্রাবকের যে ভর আর এখানে আমি চারিটাকে কি করতে পারি tan ইনভার্স অফ 3 দিয়ে গুণ করে দিতে পারি যেন কেজি এককে চলে যায় কেমন তাহলে এখানে দেখো এখানে আমাদের দ্রাবকের যে তোমার এখানে ভর কেমন দ্রাবকের যেখানে দ্রবের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রাবকের ভর দিয়ে ভাগ করলে আমরা এটাকে কি পাই আমরা পাই থাকি হচ্ছে তোমার এখানে মোলালিটি পেয়ে থাকি আমরা কি পেয়ে থাকি আমরা পেয়ে থাকি তোমার মোলালিটি আমরা এখানে পেয়ে থাকি কেমন সো এখন এটা কিন্তু গ্রাম এককে আসবে এটা গ্রাম এককে আসবে কারণ তুমি এখানে 10/3 দিয়ে মানে গুণ করে কেজিতে নিয়ে গেছো যদি তুমি এটা 10/3 না দিতে তাহলে এটা কিন্তু কেজি এককে আসতো তাহলে এখন দেখো তাহলে আমরা এই জিনিসটাকে কি বলে থাকি এই জিনিসটাকে আমরা বলি মোলালিটি তাহলে চলো আমি বসাই দিয়ে আসো তাহলে এখানে যদি আমরা যাই তাহলে এখানে আসবে আমাদের কাছে যে 0.25 ডিভাইডেড বাই হচ্ছে 0.75 ডিভাইডেড বাই দেখো এখানে কত ডিভাইডেড বাই হচ্ছে তোমার কাছে এখানে 0.75 ইজ ইকুয়াল টু তাহলে এখানে হচ্ছে মোলারিটি বসবে অ্যাট ফার্স্ট মোলারিটি আর এখানে বসবে m অফ দ্রাবক আর এখানে হবে tan ইনভার্স অফ 3 তাহলে এখান থেকে আমরা সব জানি মোলারিটি কিন্তু আমরা এখানে জানি দেখো আমার কোশ্চেনে দেওয়াই আছে মোলারিটি কত ছিল 3.416 তাহলে এখান থেকে আমরা m অফ দ্রাবকটা বের করব m অফ দ্রাবক তাহলে এটা আসবে তোমার কত এই জিনিসটা আসবে তোমার কাছে এখানে মোলারিটি এখানে ভাগ হয়ে যাবে তাহলে 1 বাই মোলারিটি থাকবে তাহলে দেখো এখানে কত থাকবে 1 ডিভাইডেড বাই মোলারিটি কত 10.416 10.416 ইন্টু tan ইনভার্স অফ 3 তাহলে আমার এখানে m অফ দ্রাবকটা চলে আসবে গ্রাম এককে তাহলে আমাদের কাছে m অফ দ্রাবক এটা চলে আসবে কত এখানে 0.25 বাই 0.75 ইন্টু 1 বাই 10.416 ইন্টু tan ইনভার্স অফ 3 তাহলে আসছে এটা 32.002 আসছে কত 32 বোঝা যাচ্ছে অক্সিজেন আছে এখানে কেমন এখানে কি বের করতে বলছে এখানে আণবিক ভর বের করতে বলছে একক দেওয়ার দরকার নেই তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার নর্মাল মনে মনে জানি এটা একক হবে গ্রাম পার মোল তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার কেমন সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি তাহলে তুমি নেক্সটে যে আসবে এখানে নেক্সটে আমাদের এখানে তোমার এমসিকিউ স্টার্ট হচ্ছে তো আমরা চলো এমসিকিউগুলো করার এখানে চেষ্টা করি কেমন আচ্ছা তো এখানে আমাকে বলতেছি কি তোমার যে Na প্লাস H2O এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে বিক্রিয়ায় উৎপন্ন H2 এর আয়তন STBতে এত হইলে এত মিলিলিটার কত মোল সোডিয়াম বিক্রিয়া করছে আচ্ছা তাহলে একটা জিনিস আমরা এখানে তোমাকে বলে রাখি ভালো আমরা যদি এমসিকিউ সলভ করতেছি এখানে কিন্তু আমরা স্টোইকিওমেট্রি ইউজ করব কেমন কারণ আমি বলছিলাম শুধুমাত্র রিটার্নে তুমি স্টোইকিওমেট্রি ইউজ করিও না এমসিকিউতে স্টোইকিওমেট্রি ইউজ করিও আচ্ছা দেখো তাহলে এখানে আমাকে ফার্স্ট এখানে কার সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে H2 সম্পর্কে ইনফরমেশন আমাকে দেওয়া আছে আমাকে সোডিয়াম সম্পর্কে ইনফরমেশন জানতে চাইছে তাহলে এখানে আমি কি লিখতে পারি যে n অফ সোডিয়াম ডিভাইডেড বাই 1 তো দেওয়ার দরকার নেই কারণ এখানে 1 মোল আছে আর এখানে হচ্ছে n অফ H2 ডিভাইডেড বাই আমরা এখানে একটা হাফ দিতে পারি কারণ এটার আগে মোল হচ্ছে কত হাফ দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে এখন আমাকে বলছে H2 এর আয়তন STBতে এত তার মানে এখানে আমাকে তখন বলছে কত মোল সোডিয়াম বিক্রিয়া করছে তাহলে এখানে আমরা বের করতে পারি n অফ সোডিয়াম এটা তাহলে উপরে 2 হয়ে যাবে এটা তাহলে VSTP হচ্ছে বাই তাহলে এখানে যদি লিটার নিতে তাহলে কত আসবে 0.21.2214 ডিভাইডেড বাই 22.4 মানে এমনি সূত্র আমরা STP তে কত জানি 22.4 VSTP লিটার ডিভাইডেড বাই 22.4 তো VSTP লিটারে করে কত হবে এটা মিলিলিটার এককে দেওয়া আছে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে তাহলে 0.2214 আসবে আচ্ছা তাহলে এখান থেকে দেখো এখান থেকে আমার আনসার চলে আসবে
এন অফ সোডিয়াম এটা কত হবে। তাহলে দেখো এটা কত আছে তোমার এখানে 2 ইন্টু 0.2214 ডিভাইডেড বাই 22.4, তাহলে এটা আসছে তোমার কাছে 0.019 যেটা সেটাকে আমরা কত লিখতে পারি 0.02 লিখতে পারি, 0.02 মোল। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে বি নাম্বারটা। তারপর বলছে আমাকে 6 গ্রাম হাইড্রোজেনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে উৎপন্ন পানির পরিমাণ। তার মানে এখানে দেখো বিক্রিয়াটা কীরকম হবে, হাইড্রোজেনকে আমি অক্সিজেন দিয়ে পুরাচ্ছি, তাহলে বিক্রিয়াটা হবে 2H2 প্লাস অক্সিজেন দিয়ে পুরাচ্ছি, তাহলে এখান থেকে তৈরি হবে তোমার এখানে 2H2O। এখন পানির পরিমাণ জানতে চাইছে, তাহলে পানির এখানে ব্যাপারে জানতে চাইছে, আর হাইড্রোজেনের ব্যাপারে ইনফরমেশন তোমাকে দেওয়া আছে। তাহলে এখানে N of H2 ডিভাইডেড বাই 2 আর N of H2O ডিভাইডেড বাই 2 দেওয়ার দরকার নেই, কারণ এটার নিচেও 2 আসবে, কেমন, এটার নিচেও 2 আসবে, এটার নিচে এখানে এটার নিচেও 2 আসবে, তো 2 দিতে কাটা যাবে, দেওয়ার দরকার নেই। আচ্ছা হাইড্রোজেনের ব্যাপারে কি বলছে, মোল সংখ্যা কত এখানে 6, আর এটা আণবিক ভর 2 হয়ে থাকে, এটার ভর জানতে চাইছে, এটার আণবিক ভর হয়ে থাকে 18। তাহলে এখান থেকে দেখো আমাদের কত আসবে, এমএইচগুলো চলে আসবে এখানে 54 গ্রাম চলে আসবে, তো 54 গ্রাম সি হচ্ছে আমাদের এখানে আনসার। তারপর চলো নেক্সটে চলে যাই আসো। নেক্সটে বলছে আমাকে এসটিপিতে একটি পাত্রে এত গ্রাম নাইট্রোজেন, এত গ্রাম অক্সিজেন এবং এত গ্রাম জলীয় বাষ্প আছে, অক্সিজেনের আংশিক চাপ কত সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে পি অফ O2, তাহলে এটা হচ্ছে এক্স অফ O2 ইন্টু পি টোটাল। তোমরা নিশ্চয়ই আংশিক চাপের সূত্র এটা কোথায় পড়ে আসছো, এটা পড়ে আসছো তোমার পরিবেশ রসায়নে পড়ে আসছো, তাই না। তাহলে পি অফ O2 ইজ ইকুয়াল টু এক্স অফ O2 ইন্টু পি টোটাল। তাহলে এক্স অফ O2 মানে কত, আবার এন অফ O2 ডিভাইডেড বাই হচ্ছে যে আমাদের এন টোটাল ইন্টু এখানে হচ্ছে পি টোটাল। তাহলে এখানে এন অফ O2 কত এখানে হবে, দেখো এখানে তোমার এন অফ O2টা কত হবে, এখানে এন অফ O2 হবে O2 এখানে দেওয়া 6.4, এখানে তাহলে 32 দিয়ে ভাগ করো, এন টোটাল মানে হচ্ছে যে 5.6, এটাকে তার আগে 14 তো তারা 28 হবে, তারপরে এটা হচ্ছে 6.4 ডিভাইড বাই এখানে 32 হবে, জলীয় বাষ্প মানে হচ্ছে পানি, তাহলে এটাকে জাস্ট 18 দিয়ে ভাগ দিব। আর এসটিপিতে চাপ কত হয় দেখো 1 অ্যাটমসফিয়ার, তাই 1 দিয়ে গুণ দিব। তাহলে এখান থেকে দেখো পিও ফটোটা কত চলে আসবে, এটা আসবে তোমার 6.4 ডিভাইড বাই 32, আর এখানে আসবে 5.6 ডিভাইড বাই 28 প্লাস তোমার এখানে কত 6.4 ডিভাইড বাই হচ্ছে 32 প্লাস 1.8 ডিভাইড বাই হচ্ছে 18, তাহলে এই জিনিসটা আমার কাছে আসছে 0.509। তাহলে এখানে কত আসছে, এটা আসছে আমার কাছে 0.509, তার মানে 0.5 বলতে পারি। তাহলে 0.5 বি হচ্ছে আমাদের এখানে আনসার, কেমন। তো আশা করি সবাই জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো সামনে এখানে। আচ্ছা 1 সেকেন্ড, সরি, এটা আমি আনসার ভুল লিখছি, এখানে তোমার আনসার আসবে 0.4 আসবে, কেমন, এটা আনসার আসবে তোমার 0.4। ক্যালকুলেট করে দেখিও, এটা ভালো করে ক্যালকুলেট করলে এটা 0.4 আসে, 0.4 সি হচ্ছে আনসার। আচ্ছা তারপর আমাকে বলতেছে এখানে এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক অক্সাইড হতে তোমার কার্বন বিজারণ পদ্ধতিতে কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যাবে। তাহলে জিঙ্ক অক্সাইড কার্বন বিজারণ প্রণালী মানে এখানে কার্বন অ্যাড করবা, কার্বন অ্যাড করার পরে তুমি এখানে কী পাবো বলো, এখান থেকে তুমি জিঙ্ক পাবা আলাদাভাবে, কতটুকু জিঙ্ক পাওয়া যাবে, আর এখানে কার্বন মনোঅক্সাইড তৈরি হবে। এখন এখানে জিঙ্ক অক্সাইড এটা সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, তোমার জিঙ্ক সম্পর্কে জানতে চাইছে এখানে। তাহলে এখানে আমরা যদি দোলটার আগে যেহেতু 1 করে, তাহলে আমি এখানে লিখতেই পারি যে এন অফ জিঙ্ক অক্সাইড ইজ ইকুয়াল টু এন অফ জিঙ্ক। তাহলে এখান থেকে দেখো জিঙ্ক অক্সাইডের ব্যাপারে কী দেওয়া আছে, এটার ভর দেওয়া আছে কতটুকু 9.15, তাহলে এটার ভর দেওয়া হচ্ছে কতটুকু 9.15, আর এখানে আণবিক ভর কত 65.38 প্লাস 16, আর এখানে তাহলে এম অফ জিঙ্ক আমি বের করবো, আর এটা হচ্ছে 65.38, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এম অফ জিঙ্ক বেরিয়ে আসবে। তাহলে দেখো এটা কত আসবে, এখানে 9.15 ইন্টু 65.38 ডিভাইডেড বাই 65.38 প্লাস 16, তাহলে এটা আসছে তোমার কাছে 7.35, তাহলে এত গ্রাম চলে আসছে 7.35 সি, এটা হচ্ছে আমাদের এখানে আনসার। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে আমাকে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত। তাহলে তুমি ক্যালসিয়াম কার্বনেটকে নিছো, নেওয়ার পরে তুমি এখানে তাপীয় বিয়োজন করছো, তাপ দিছো, তাহলে এটা ক্যালসিয়াম অক্সাইড প্লাস এখানে তোমার কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হবে। তো এখানে আমাকে বলতেছে যদি তুমি 50 গ্রাম নাও, দেখো একটা জিনিস 100 গ্রামকে নিলে এখান থেকে পাও হচ্ছে তুমি 44 গ্রাম পাও, তো 50 গ্রাম মানে তুমি অর্ধেক নিছো, তাহলে এখান থেকে অর্ধেক পাবা 22 গ্রাম পাবা, এখানে কোনো কিছু করারই দরকার নেই, তাহলে 22 গ্রাম এটা হচ্ছে আমাদের এখানে আনসার, কেমন। তারপর আমাকে বলতেছে 5 গ্রাম KClO3, এটাকে তুমি যদি কী করো সম্পূর্ণ বিয়োজিত হয়ে, তাহলে দেখো KClO3 যেটা আছে এটা বিয়োজন বিক্রিয়াটা আমরা সবাই জানি, এটা যখন বিয়োজিত হয় কীভাবে বিয়োজিত হয়, 2 KCl তৈরি করে আর এখানে তৈরি করে 3 অক্সিজেন তৈরি করে। তো 5 গ্রাম KClO3, তাহলে এটা সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে
বলছে পরে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে মানে এসটিপিতে কত এমএল অক্সিজেন পাওয়া যাবে, অক্সিজেন সম্পর্কে জানতে চাইছে। তাহলে এখানে আমি লিখতে পারবো n অফ KClO3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু n অফ অক্সিজেন ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের m/m তো, তাহলে এখানে m দেওয়া আছে 5, আর এখানে কত হবে বলো, এটা আণবিক ভর কত হবে এখানে 2 ইন্টু, এটা যদি আণবিক ভর বের করতে চাই, আণবিক ভর যদি বের করতে চাই এখানে আসবে 39 প্লাস 35.5 প্লাস 3 ইন্টু 16। তাহলে এখানে আসবে দেখো কত 39 প্লাস 35.5 প্লাস 3 ইন্টু 16। তাহলে এখানে আসবে তোমার 122.5, 122.5 আসবে। তাহলে এখানে আসবে 122.5 আসবে ইজ ইকুয়াল টু n অফ অক্সিজেন। n অফ অক্সিজেন এখানে কতটুকু, এখানে প্রমাণ তাপমাত্রা চাপ, এটা বলতে আমরা এসটিপিকে বুঝে থাকি। এসটিপিতে n মানে হচ্ছে VSTP লিটার একক ডিভাইডেড বাই 0.4, এখানে একটা 3 আছে আগে থেকে। তাহলে এখান থেকে তোমার VSTPটা বেরিয়ে আসবে লিটার এককে, সো এটাকে আবার মিলিলিটারে নিতে হবে। তাহলে আসবে 5 ইন্টু 3 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 2 ইন্টু 122.5। তাহলে সেটা আসছে তোমার কাছে এখানে 1.3714 লিটার। সো মিলিলিটারে কত হবে এটা যদি মিলিলিটারে বের করতে চাই তাহলে আসবে এখানে 137.101 মিলিলিটার, 1371.4 মিলিলিটার। ডি হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। কেমন? সো চলো আমরা নেক্সটে চলে যাই। আসো 10 গ্রাম মার্বেল পাথরকে অতি উত্তপ্ত করলে কী পরিমাণ কুইকলাইম উৎপন্ন হবে? তাহলে ক্যালসিয়াম কার্বনেট নিছো, এটাকে তুমি উত্তপ্ত করছো, তাহলে এখান থেকে তুমি ক্যালসিয়াম অক্সাইড পাবা, আর এখান থেকে তুমি কার্বন ডাইঅক্সাইড পাবা। তাহলে এখান থেকে যদি পাও, এটা আমাকে বলছে এখানে তুমি 10 গ্রামকে উত্তপ্ত করতেছো, 100 গ্রামকে উত্তপ্ত করলে এখানে দেখো 40 আর 56 গ্রাম পাবা। তাহলে তুমি 10 গ্রামকে উত্তপ্ত করলে কতটুকু পাবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে এটা পাবা তুমি এখানে 5.6, কারণ এটাকে তুমি 10 ভাগ করে ফেলছো এখানে। তাহলে এটাও যদি 10 ভাগ করে ফেলো তাহলে 5.6 গ্রাম পাবা। মানে এভাবে ক্যালকুলেট করার আসলে দরকার নেই, মুখে মুখে ক্যালকুলেশনগুলো করে ফেলা যায়। তারপর দেখো আমাকে বলতেছে কি এখানে যে 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তার দ্বারা কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে পরিণত করা যাবে। আচ্ছা, তোমার 30 গ্রাম তুমি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতেছো, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমরা এখানে কী পাবো বলো তো? ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড, আর এখানে আমরা কার্বন ডাইঅক্সাইডকে পাচ্ছি। এখন 100 গ্রামকে উত্তপ্ত করলে আমি পাচ্ছি এখানে 44 গ্রাম। তা আমার দেখতে হবে 30 গ্রামকে উত্তপ্ত করলে আমি কত গ্রাম পাচ্ছি এখানে। তাহলে হবে কত বলো তো? 44 ইন্টু 30 হবে ডিভাইডেড বাই এখানে 100 আসবে। তাহলে এখানে কত আসবে দেখো, এটা তাহলে 44 ইন্টু 30 ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে আসবে 13.2 গ্রাম। তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে 13.2 গ্রাম। তাহলে সেই 13.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে মানে তার দ্বারা কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত গ্রাম তোমার এখানে তাহলে খেয়াল করে দেখো তো বিক্রিয়া হবে। বিক্রিয়াটা কীরকম? কার্বন ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে কী তৈরি হবে? সোডিয়াম কার্বনেট তৈরি হবে, সোডিয়াম Na2CO3 তৈরি হবে। তাহলে অবভিয়াসলি এখানে 2 হবে না, এখানে কত হবে? 2 হবে না, আর এখানে কী তৈরি হবে? একটা পানি তৈরি হবে না। খেয়াল করে দেখো এখানে Na2 হয়েছে, অক্সিজেন এখানে কয়টা? 2টা, এখানে 4টা, 3টা আর একটা মিলে 4টা হয়েছে, কার্বন একটা H2 আছে, H2 2টা দেখো। তাহলে এখানে দেখো আমাকে বলছে তোমার এটা যদি 13 গ্রাম থাকে তাহলে অ্যাকচুয়ালি এটার কত গ্রাম বিক্রিয়া করবে। তো এখানে আমি স্টোইকিওমেট্রি ইউজ করলে এখানে আসবে আমাদের কাছে কত বলো? n অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই এখানে হবে 2। তাহলে এখান থেকে দেখো n অফ কার্বন ডাইঅক্সাইড কত আসবে? 13/44 ইজ ইকুয়াল টু এখানে হবে 2, এটা হবে m অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কত হবে বলো? এটা 40 হবে না এখানে। তাহলে এখান থেকে আমাদের m অফ সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো এটা কত আসবে? এখানে আসবে তোমার কাছে এটা 13 টাইমস 2 ইন্টু 40/44, সো এটা আসবে তোমার কাছে 23.63 গ্রাম। সো এটা কাছাকাছি আনসার কত বলো তো? 24 গ্রাম। এটা কাছাকাছি আনসার কত এখানে? 24 গ্রাম। সো 24 গ্রামটা এখানে দাগাই দিব, বি নম্বর হচ্ছে আমাদের আনসার এখানে। কেমন? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাবো। আসো নেক্সট আমাকে বলতেছে 4 গ্রাম হাইড্রোজেনকে তোমার অতিরিক্ত অক্সিজেন সহযোগে পড়লে পানির পরিমাণ কত হবে? শাকের মতো রিয়াকশন, তুমি এখানে 2H2কে নিবা প্লাস অক্সিজেনকে নিবা, নেওয়ার এখানে পানি পাচ্ছ, তুমি এখানে 2H2ও পাচ্ছ। তাহলে এখানে তোমার হাইড্রোজেন সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, পানি সম্পর্কে তোমার ইনফরমেশন লাগবে, আর দুইটার এখানে আগে 2 আছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো n অফ H2 ইজ ইকুয়াল টু n অফ H2O, কারণ দুটোটাকে যদি নিচে আমরা 2 দিয়ে ভাগ করি তো ওই 2 দিয়ে তো আবার কাটাকাটি যাবে, তাই না? তাহলে 2 দিয়ে ভাগ করার দরকার আছে এখানে? দরকার নাই। তারপর দেখো তাহলে এখানে এটার হাইড্রোজেনের দেওয়া আছে, এটার ভর 4, আণবিক ভর 2, এখানে এটার ভর বের করবা, আর এখানে আসবে কত? এখানে আসবে তোমার 18। তাহলে এখান থেকে আমাদের m অফ H2O এটা চলে আসবে এখানে কত বলো তো? এটা চলে আসবে তোমার কাছে এখানে 36 গ্রাম চলে আসবে। সো ডি হচ্ছে আমাদের এখানে আনসার।
এর আনসার কত ডি। কেমন? সো হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এরপর দেখো আমার এখানে বলতেছে কি 15 গ্রাম খড়ি মাটি অধিক তাপে তোমার হচ্ছে বিয়োজিত হলে কি পরিমাণ চুন পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো আমাদের এখানে খড়ি মাটি বলতে আমরা কি বুঝে থাকি? খড়ি মাটি বলতে আমরা বুঝে থাকবো তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে। কি পরিমাণ চুন পাওয়া যাবে? ধরো ক্যালসিয়াম অক্সাইড জিজ্ঞেস করছে এখানে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। কেমন? কুইক লাইম আছে। আচ্ছা, তো এখন দেখো এখানে আমাদের কাছে আমি যদি এখানে ক্যালসিয়াম কার্বনেটকে নিই, যদি এটাকে উত্তপ্ত করি, তাহলে এখানে পাচ্ছি আমরা ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে আমি 100 গ্রামকে নিলে এখান থেকে পাওয়া যাচ্ছে কতটুকু? 56 গ্রাম। তাহলে আমি 15 গ্রামকে নিলে কতটুকু পাবো দেখো এখানে, তাহলে 56 টাইমস 15 ডিভাইডেড বাই 100, তাহলে কত আসবে এখানে দেখো 56, তাহলে 0.56 ইন্টু 15 করে দিলে হচ্ছে, তাহলে 8.4 গ্রাম পাচ্ছি। 8.4 গ্রাম, তাহলে 8.4 গ্রাম বি হচ্ছে আনসার। আচ্ছা, আমি একটা কাজ করে আসো, একটা কনফিউশন তোমাদের ক্লিয়ার করে দিই, অনেকে এই জিনিসটা আসলে কনফিউশন লাগে। মানে এখানে তোমার যে ক্যালসিয়াম অক্সাইড আছে, ক্যালসিয়াম অক্সাইড এটাকে কিন্তু আমরা বলে থাকি চুন, বা এটাকে একটা নাম হচ্ছে কুইক লাইম। কুইক, এটাকে একটা নাম কি? কুইক লাইম। ঠিক আছে? আচ্ছা, তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটাকে আমরা বলে থাকি কলি চুন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটাকে আমরা বলি কি? কলি চুন। এটা আসলে বেসিক্যালি আর কিছুই না, চুনের সাথে তুমি যদি পানি যোগ করো তাহলে যেটা পাও সেটাকে আমরা বলি আমাদের এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো অনেকেই দেখবা যখন আমরা ই ফ্যাক্টর পড়াইছিলাম তোমাদেরকে ওই যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে, তখন আমরা চুনের কারখানায় কিন্তু আমরা এই রিয়াকশনটা করেছি। কারণ চুনের কারখানায় কিন্তু মানে আমরা যে চুনের কারখানায় কী তৈরি করি? পান খাওয়ার দ্বারা চুন তৈরি করতেছি। তো ওইটা কিন্তু তোমার হচ্ছে যে এক প্রকারের চুনের পানি কিনতে, তাই না? তো এই জন্য কিন্তু এখানে কলি চুন প্রডিউস করা হয় চুনের কারখানাতে, মানে যখন যেখানে যেরকম লাগে আর কি। ঠিক আছে? তো কোনো কোনো কারখানায় এটাও প্রডিউস করা হয়, কোনো কোনো কারখানায় এটাও প্রডিউস করা হয়। বাট আমরা যে পানের সাথে যেটা খাই এটা কিন্তু কলি চুন আর কি। কেমন? বা দেওয়ালে যে এই চুনটা রং করা হয় সেটা কিন্তু কলি চুন, সেখানে চুনও থাকে আবার এখানে পানিও থাকে। তো এই কনফিউশনটা এখানে আমরা ক্লিয়ার করে দিলাম। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। আসো এখানে নেক্সটে চলে যাই। নেক্সটে আমার এখানে বলতেছে তোমার এখানে 0.98 গ্রাম H2SO4 ব্যবহার করে 1 লিটার জলীয় দ্রবণ তৈরি করা হলো। তো দ্রবণের ঘনমাত্রা কত হবে জিজ্ঞেস করা হয়েছে। কেমন? তো চলো S ইকুয়াল টু দেখতে চাই। আসো আমরা এখানে M দেওয়া 0.98, তারপর তোমার এখানে আণবিক ভর কত হবে? 98 হবে। আণবিক ভর 98 হবে, আর এখানে 1 লিটার দেওয়া আছে। সেখানে তাহলে কত আসবে? 0.01 মোলার আসবে। এটা আসবে কত? 0.01 মোলার আসবে। 0.1 নর্মাল H2SO4 এর মোলারিটি কত? H2SO4 এর জন্য আমার তুল্য সংখ্যা কত হয়ে থাকে? তুল্য সংখ্যা হয়ে থাকে 2। তাহলে এখানে মোলারিটি S ইকুয়াল টু কত হবে? তাহলে আমরা জানি N ইকুয়াল টু SE, তাহলে S ইকুয়াল টু N/E, তাহলে 0.1 ডিভাইডেড বাই E হচ্ছে 2। তাহলে আমরা যেখানে কি করি 0.1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো তাহলে কত আসে এখানে? 0.1 ডিভাইড বাই 2, তাহলে আসবে 0.05। 0.05কে আমরা আবার কি লিখতে পারি বলো? 1/20 লিখতে পারি। 1/20 লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি চাইলে M/20। তাহলে M/20 সি হচ্ছে আনসার। চলো নেক্সটে চলে যাই। আসো আমরা নেক্সটে বলছে যে দ্রবণের মোলার গাঢ়ত্ব হলো। দ্রবণের মোলার গাঢ়ত্ব কি জিনিস বলো তো? এটা হবে তোমার কাছে হচ্ছে যে 100 ঘন সেন্টিমিটার দ্রবণে উপস্থিত দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। কেমন? এইটা যে মোলার গাঢ়ত্ব মানে কি? এই যে মোলারিটি আর কি। মোলার গাঢ়ত্ব যেটা বলতেছে, মোলার গাঢ়ত্ব এটা বলতে আমরা বুঝি হচ্ছে মোলারিটিকে। আর মোলারিটি এটা বলতে আমরা কি বুঝি? N/V কে। V মানে তোমার লিটার একক, অর্থাৎ 1 লিটারে 1 লিটার, বা আমরা বলতে পারি 1000 ml বা 1000 cc দ্রবণের দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, এটাকে আমরা বলে থাকি মোলারিটি। তারপর আমাকে বলছে হাইড্রোজেন পার অক্সাইডের শতকরা সংযুক্তি। আচ্ছা, তো মানে হাইড্রোজেন পার অক্সাইড যেটা আছে H2O2, হাইড্রোজেন পার অক্সাইড এটার সংকেত কীরকম? H2O2 শতকরা সংযুক্ত, মানে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত, পার্সেন্টেজ অফ অক্সিজেন কত। তাহলে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন এটা হবে 2টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে হবে 2টা অক্সিজেন আছে, তাহলে 2 × 16 × 100% করো। আবার পার্সেন্টেজ অফ অক্সিজেন এটা হবে 32 ডিভাইডেড বাই কত হবে এখানে? 2 + 32, 2 + 32 আর ইন্টু এখানে 100% করো। তাহলে চলে আসবে, দেখো এখানে আসবে কত? 2 × 100 ডিভাইডেড বাই 2 + 32, এটা আসবে 5.88%, 5.88%। আর অন্যদিকে এটা আসবে তোমার কাছে 32 ডিভাইডেড বাই 34 × 100, এটা আসবে তোমার কাছে 94.12%। তাহলে এখানে আনসার কোনটা হবে তোমার? দেখো কাছাকাছি আনসার আছে এখানে 5.5 একটা, 5.93 একটা,
5.93 হচ্ছে বেশি কাছাকাছি। তাহলে এ নাম্বারটা হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে আমাকে কোনো মিশ্রণে 150 গ্রাম আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে ও 60 গ্রাম পানি আছে, উক্ত মিশ্রণে অ্যালকোহলের মোল ভগ্নাংশ কত হবে? আচ্ছা, আইসোপ্রোপাইল অ্যালকোহল এটা মানে কীরকম? তোমরা যারা জৈব রসায়ন পড়ছো তাদের এটা পারার কথা। অ্যালকোহল মানে যেটা প্রোপাইল মানে 3 কার্বন হবে, আইসোপ্রোপাইল মানে 2 নম্বর কার্বনে তার একটা OH বের হবে। তাহলে এখানে থাকবে CH3, এখানে থাকবে এটা CH, তারপর এখানে থাকবে তোমার কাছে একটা এখানে CH3, দেখো এদিকে থাকবে তোমার কাছে একটা CH3 থাকবে। তাহলে এখন এটার মোল ভগ্নাংশ জিজ্ঞেস করছে এখানে তোমার। তাহলে এখানে আমাকে একটু করে বলো এটার আণবিক ভর কত হবে? এখানে 3 কার্বন, তাহলে 3 × 12 হবে অ্যাট ফার্স্ট। তারপর তোমার এখানে অক্সিজেন আছে একটা, তাহলে 16 হবে। হাইড্রোজেন আছে 3, 4, তারপর তোমার 7, আবার 8 আছে। তাহলে এখান থেকে দেখো কত আসবে, এটা 3 × 12 + 16 + 8, তাহলে এখানে আসবে 60। তাহলে আমাকে একটু করে বলো N অফ অ্যালকোহলটা তাহলে কত হবে? N অফ অ্যালকোহল তাহলে কত হবে? N অফ অ্যালকোহল হবে আমাদের এখানে 150 ডিভাইডেড বাই হচ্ছে 60, তাহলে এটা আসবে তোমার কাছে কত? 150 ডিভাইডেড বাই হচ্ছে 60, তাহলে আসবে 2.5। তাহলে আমাকে বের করতে বলছে অ্যালকোহলের তোমার কি করো মোল ভগ্নাংশ। তাহলে উপরে বসবে N অফ অ্যালকোহল, তাহলে যেটা হচ্ছে কত? 2.5। এখানে বসবে 2.5 + 60/18, তাহলে কত আসবে দেখো, এটা 2.5 / 2.5 + 60/18, সেটা আসছে 0.428। এটা কাছাকাছি আনসার এখানে কোনটা আছে? 0.474, এই রেঞ্জে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার। তারপর বলতেছে আমাকে এত সিসি এত মোলার H2SO4 দ্রবণে কত গ্রাম H2SO4 থাকে? M বের করতে বলছে। M হচ্ছে SMB, S দেওয়া 0.1, M হচ্ছে 98, ফি দেওয়া 250 সিসি, 250 জাস্ট আমরা 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে গেছি। তাহলে দেখো এখানে কত আসবে, 0.198 × 250/1000, সেটা আসবে 2.45 গ্রাম, 2.45 গ্রাম চলে আসছে। সো এ হচ্ছে আনসার। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে আমাকে 250 ml দ্রবণের মধ্যে কি পরিমাণ তোমার এখানে হচ্ছে যে আমাদের সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে তার সোডিয়াম কার্বনের মোলার ঘনমাত্রা 1 মোলার দ্রবণ হয়। তাহলে M বের করতে বলছে। তাহলে M মানে হচ্ছে SMB, তাহলে S দাও এখানে কত? 1 মোলার, তাহলে S হচ্ছে 1, M হচ্ছে এটা হবে 106, V হচ্ছে কত এখানে 0.25। তাহলে জাস্ট 106কে তুমি 4 দিয়ে ভাগ করলেও কিন্তু হবে, বা 0.25 দিয়ে গুণ করো, তাহলে আসবে 26.5 গ্রাম আসছে। সেখানে বি হচ্ছে আমাদের আনসার। কোনটি দ্রবণের ঘনমাত্রার হিসেবে সঠিক? একটু মুখস্থ রাখবো, নর্মালিটি ভ্যালু সবচেয়ে বেশি হয়, তারপর মোলালিটি, তারপর হয়ে থাকে তোমার হচ্ছে মোলারিটি। কেমন? এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। নর্মালিটির ভ্যালু সবচেয়ে বেশি হয়, তারপর মোলালিটি, তারপর মোলারিটি। কেমন? তুমি চাইলে চেকও করে দেখতে পারো যে আমাদের এখানে দেখো নর্মালিটি মানে কত? S × E। তো নর্মালি ইটা কিন্তু আমাদের 1 থেকে সাধারণত বড় হয়, বা 1-এর ইকুয়ালও হতে পারে, আর 1 থেকে ম্যাক্সিমাম টাইমে বড় হয়। তাই নর্মালিটি কিন্তু ম্যাক্সিমাম টাইমে S থেকে বড় হবে, বা কোনো সময় ইকুয়াল হয় আর কি। আবার মোলারিটির যে ভ্যালুটা সেটাও কিন্তু তোমার কাছে কী হবে বলো তো? এখানে সেটাও কিন্তু তোমার কাছে হচ্ছে যে S থেকে বড় হবে। কেন? কারণ S এর বেলায় পুরা নিচে তুমি পুরো আয়তন দিয়ে কনসিডার করো, পুরো দ্রবণ, আর M এর বেলায় নিচে শুধুমাত্র তুমি দ্রাবককে কনসিডার করো। তো অবশ্যই এই জিনিসটা বড়, এই জিনিসটা ছোট, তুলনামূলক এটার জন্য বড়। তাই নর্মালিটি সবচেয়ে বড়, তারপরে মোলালিটি, তারপর হচ্ছে মোলারিটি। ঠিক আছে? তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো, নেক্সট আমাকে বলছে যে কোনো দ্রব্যের 1 মোলার জলীয় দ্রবণ এবং 1 মোলার জলীয় দ্রবণের ঘনমাত্রার ক্ষেত্রে কোনটা সঠিক? দেখো তোমার যদি কি হয়, এখানে একটা সেকেন্ড সেটা বলতেছে, এখানে যে কোনো আমাদের দ্রব্যের 1 মোলার জলীয় দ্রবণ ও 1 মোলার জলীয় দ্রবণের ক্ষেত্রে কোনটা সঠিক? যেহেতু এখানে মোলারিটিও 1, মোলালিটিও 1। যেমন আমাকে বলছে কি, দেখো যে 1 মোলার, আমাকে এখানে বলছে একটা জিনিস যে 1 মোলার জলীয় দ্রবণ, 1 মোলার জলীয় দ্রবণ, তাহলে এর জন্য মোলারিটি কত হবে? মোলারিটি ভ্যালু হবে 1 মোলার। আরেকটা বলছে 1 মোলাল জলীয় দ্রবণ, তাহলে এর জন্য মোলালিটি কত হবে? মোলালিটি হবে তোমার কাছে 1 মোলাল। তাহলে দুটোটাই তো 1 এর সমান, তাই এখানে মোলারিটি = মোলারিটি। কেমন? বাট একটা পার্টিকুলার দেখো, এখানে দুটো ডিফারেন্ট দ্রবণ, যে একটা হচ্ছে 1 মোলার জলীয় দ্রবণ, একটা হচ্ছে 1 মোলাল জলীয় দ্রবণ।
বাট নর্মালি যেটা হয় একটা পার্টিকুলার দ্রবণের জন্য মোলারিটির ভ্যালুটা মোলারিটি থেকে বড় হয়, বাট এই ক্ষেত্রে দোনোটার ভ্যালু হচ্ছে 1, তার দোনোটা হচ্ছে জন্য সমান। কেমন? আচ্ছা, তারপর বলছে আমাকে কোনটা সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ কোনটা? অবভিয়াসলি এটা। আমরা সবাই জানি মোলার। মোলার বললে আমরা বুঝবো 1 মোলার। আমাদের সেমি মোলার বললে বুঝবো সেমি মোলার বললে বুঝবো হচ্ছে যে 0.5 মোলার। ডেসিমোলার বললে বুঝবো ডেসিমোলার, এটা হচ্ছে আমাদের 0.1 মোলার। আর এটা হচ্ছে সেন্টিমোলার, এটা বললে আমরা বুঝবো 0.01 মোলার। ঠিক আছে, ওকে। তারপর আমরা নেক্সটে চলে যাই। আসো, নেক্সটে বলছে ইউরিয়া সারে আমাদের নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত শতাংশ। তো ইউরিয়া সারটা কীরকম? NH2, তারপরে C থাকে, ডাবল বন্ড ও থাকে, তারপরে এখানে NH2 থাকে। তারপর আমাকে বলছে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন কত হবে। তাহলে এখানে দেখো নাইট্রোজেন আছে 2টা, তাহলে এখানে হবে 2 × 14, তো এখানে হবে 2 × 14। কার্বন আছে একটা, 12 হবে। অক্সিজেন একটা 16 হবে। হাইড্রোজেন 4টা, তাহলে ইন্টু 100% করো, তাহলে এখানে আনসার চলে আসবে। দেখো এখানে কত আছে, এটা 28 / 28 + 12 + 16 + 4, তাহলে ইন্টু 100, তাহলে এটা আসবে 46.7%। তাহলে এখানে কোনটা দিব আমরা? এখানে আনসার আমরা এখানে দিব তোমার এখানে 46টা কাছাকাছি। প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত? মোলারিটি হচ্ছে 5, আর এখানে হচ্ছে আণবিক ভর হচ্ছে 40 1 লিটার। তাহলে এখানে 5/40 মানে হচ্ছে 1/, কত আসবে? এখানে 8 আসবে, মানে 0.125 মোলার আসবে। সো সি হচ্ছে আনসার। চলো নেক্সটে যাই। সোডিয়াম কার্বনেটে সোডিয়ামের শতকরা সংযুক্তি কত? পার্সেন্টেজ অফ সোডিয়াম। তারপরে এখানে তাহলে কত হবে এটা দেখো। তাহলে এখানে আছে কয়টা? 2টা, তাহলে 2 × 23, তাহলে এখানে হবে 2 × 23 প্লাস কার্বন হচ্ছে 12, অক্সিজেন আছে 3টা, 3 × 16 হবে, ইন্টু এখানে হবে 100%। তাহলে এখানে দেখো কত আসবে। এখানে আসবে 2 × 23 ইন্টু 100 ভাগের 2 × 23 প্লাস 12 প্লাস 3 × 16, তাহলে এখানে আসবে তোমার 43.396, 43.4% বলতে পারি। তাহলে এ হচ্ছে আনসার। H2SO4 অক্সিজেন শতকরা সংযুক্তি কত? পার্সেন্টেজ অফ অক্সিজেন। তাহলে অক্সিজেন আছে হচ্ছে 4টা এখানে, তাহলে 4 × 16, তারপর হচ্ছে 2 প্লাস 32 প্লাস 4 × 16 ইন্টু এখানে 100%। তাহলে এখানে আসছে আমাদের 4 × 16 × 100 ডিভাইডেড বাই 4 × 16 × 100 ডিভাইডেড বাই কত? 34 প্লাস 4 × 16, সেটা আসছে তোমার কাছে এখানে 65.306%। সো এখানে হচ্ছে আনসার। তারপর তোমরা নেক্সটে চলে যাই। এত তৈরি করতে কি পরিমাণ দরকার? M দরকার। তাহলে SMV, তাহলে কত আসবে? এখানে S মানে 0.02, M মানে 106, আর V মানে তোমার এখানে 0.1, তাহলে এখানে কত আসবে দেখো? 0.02 × 106 × 0.1, সেটা আসছে 0.212 গ্রাম। সো 0.212 গ্রাম। সি হচ্ছে আনসার। গ্লুকোজে কার্বনের শতকরা পরিমাণ, তাহলে পার্সেন্টেজ অফ কার্বন। গ্লুকোজের সংকেত কীরকম? গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। তাহলে এখানে কার্বনের শতকরা পরিমাণ, তাহলে কার্বন হবে 6টা, তাহলে 6 × 12 প্লাস শুধু 12 প্লাস 6 ইন্টু এখানে 16 আর ইন্টু হচ্ছে এখানে 100%। তাহলে দেখো এখানে কত আসবে ভ্যালুটা। এখানে আমরা যদি বের করতে চাই 6 × 12 × 100 বাই 6 × 12 প্লাস 6 × 16, তাহলে আসছে 40%। এখানে আসছে কত? 40% হচ্ছে আনসার। তাহলে তোরা নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে আমাকে ঘনমাত্রার প্রকাশের কোন একটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এটা হচ্ছে আমাদের মোলারিটি। আমাদের যে মোলারিটি এবং নর্মালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, বাট মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। কেমন? তারপর বলছে আমাকে এখানে কপার সালফেট .5H2O ক্যালাসে পানির শতকরা পরিমাণ কত? দেখো, তাহলে এখানে যদি আমরা পানি শতকরা পরিমাণ বের করতে চাই, তাহলে পার্সেন্টেজ অফ পানি বের করতে চাই। আসো, তাহলে উপরে কত বসাবো? উপরে আছে 5 মোল পানি, তাহলে এখানে বসাবো আমরা 5 × H2O, তো তার মানে 5 × 18, 5 × কত হবে? 18 হবে। কপার হচ্ছে 63.5, সালফার হচ্ছে 32, এখানে আছে কত? 4 × 16, 5 × তোমার এখানে আসবে 18, আর ইন্টু এখানে 100% হবে। তাহলে দেখো এখানে কত আসবে তোমার? 5 × 18 × 100 ভাগের 63.5 প্লাস 32 প্লাস 4 × 16 প্লাস 5 × 18,
তাহলে এটা আসছে কত 36.07%, 36.07%। বি হচ্ছে আনসার। তাহলে তোরা নেক্সটে চলে যাই। কোনটি ঘনমাত্রার একক নয়? একক নয় কোনটা সেটা তোমাকে জিজ্ঞেস করছে, কেমন? তো কিলোজুল পার মোল, এটা কিন্তু আমার কিনা বলতো কোনো ঘনমাত্রার কোনো একক না আসলে, কেমন? আচ্ছা, তারপরে যদি আমরা নেক্সটে যাই আসো, এই যে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত এমল দ্রবণের মোলারিটি কত জিজ্ঞেস করছে, তাহলে অ্যাসিগুলো জিজ্ঞেস করা হয়েছে এখানে। তাহলে এখানে জাস্ট আমরা কত করবো, এটা 5.85, আর এখানে আসবে 58.5, আর এখানে আসবে 0.1, তাহলে কত আসবে এখানে? এখানে তোমার আসবে তোমার এখানে 1 মোলার চলে আসবে। সো 1 মোলার, বি হচ্ছে আনসার। তাহলে নেক্সটে যাই। এত লিটার এত নর্মাল H2SO4 শতকরা সংযুক্তি কত? আচ্ছা, H2SO4 শতকরা সংযুক্তি জিজ্ঞেস করছে তো আমার এখানে। 1 লিটার 2 নর্মাল H2SO4 শতকরা সংযুক্তি কত? দেখো এই অঙ্কের প্রবলেম হচ্ছে কার শতকরা সংযুক্তি সেটা তোমার জিজ্ঞেস করে নাই, এক নম্বর কথা। আবার ঘনমাত্রাটাকেও পার্সেন্টেজ WV এরকম কিছু বের করবে কিনা সেটাও তোমাকে বলে নেই। আচ্ছা, একটা কাজ করি আসো, এখানে আমাকে বি করে দেওয়া কোয়েশ্চেন আসলে অসম্পূর্ণ আর কি। 1 লিটার, তো আমি যদি অ্যাস বের করতে চাই তাহলে আসবে এখানে N/E আসবে। তাহলে এখানে কত আসবে দেখো, N হচ্ছে তোমার 2, E হচ্ছে 2, তাহলে এটা আসবে 1 মোলার আসবে। তাহলে এখান থেকে যদি আমি M বের করতে চাই তাহলে আসবে কত, SMV আসবে। সেখানে আসবে S হচ্ছে 1, M হচ্ছে 98, আর V হচ্ছে 1, তাহলে এখানে আসছে 98 গ্রাম আসছে। তাহলে আমাদের 1 লিটার আয়তনে, মানে 1 লিটার মানে হচ্ছে 1000 ml, 1000 ml এর মধ্যে হচ্ছে আমার ভর আছে কতটুকু, 98 গ্রাম। তাহলে 100 ml আমার কতটুকু থাকবে, ভর থাকবে তোমার এখানে 9.8 গ্রাম। তাহলে এটা আমি এটাকে বলতে পারি 9.8% W/V। মানে যেহেতু আমাকে কিছুই বের করতে পারবো, মানে কোনো ক্লুই দেওয়া নেই, আমি যেন শতকরা একটা বের করে ফেলছি 9.8%, এটা দেখাই দিবা। তবে এটাতে ফুল মার্কস দেওয়ার কথা, যাই তুমি দেখাও না কেন। আচ্ছা, এরপর বলছে 1 মোলাল দ্রবণে, তাহলে এখানে মোলালিটি দেওয়া আছে কত, 1। কোনো দ্রবের 0.5 মোল দ্রবীভূত থাকলে তাতে দ্রাবক থাকবে কতটুকু। তাহলে এখন দেখো দ্রাবকের ভর যেটা আসবে কেজি এককে, এটা ইকুয়াল টু হচ্ছে যে উপরে বসবে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা 0.5, নিচে বসবে মোলারিটি 1 মোলাল। তাহলে এখানে আসবে কত, 0.5 কেজি আসবে। সো 0.5 কেজি, সি হচ্ছে আনসার। তোরা নেক্সটে যাই। বেঞ্জিন যুগে কার্বনের শতকরা হার, দেখো কার্বন থাকে কয়টা এখানে বেঞ্জিনের মধ্যে, কার্বন 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 কার্বন। তো এখানে ডাবল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে, ডাবল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে, ডাবল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে, আর একটা করে হাইড্রোজেন থাকে। তো বোঝাই যাচ্ছে কার্বন এখানে অনেক বেশি পরিমাণে আছে। তাই আমি অঙ্কটা করা ছাড়াই কিন্তু আনসার দেখা দিতে পারি এখানে কত বলো তো, সি নাম্বারটা, কেমন? তারপরে তুমি যেটা করে দেখতে পারো এখানে যে পার্সেন্টেজ অফ কার্বন সেটা কত আছে এখানে দেখো। এটা আছে তোমার কাছে 6টা কার্বন, তাহলে 6 × 12 করো, তাহলে 6 × 12 করো, প্লাস 6টা হাইড্রোজেন, আর এটা এখানে 100% করো। তাহলে দেখো এখানে কত আসবে তোমার, এটা এখানে আসবে 6 × 12, তারপর তোমার ইন্টু কত, এখানে ইন্টু তুমি এখানে 100 করো, ডিভাইড বাই 6 × 12 প্লাস 6 করো, সেটা আসছে 92.3%। 1 কিলোগ্রাম দ্রাবকে 1 গ্রাম মোল দ্রবীভূত থাকলে তাকে কি বলা হয়? তাহলে এখানে দেখো, এখানে আমরা বলবো যে আমাদের দ্রাবক আছে 1 কিলোগ্রাম, 1 গ্রাম মোল মানে 1 মোল দ্রবীভূত থাকলে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি মোলাল দ্রবণ। তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা বলে থাকি মোলাল দ্রবণ। আমরা সবাই জানি 1 গ্রাম মোল, এটা বলতে কিন্তু আসলে কত বোঝায় বলো তো, 1 মোলকে বোঝানো হয়ে থাকে, ঠিক আছে? তাহলে 1 কেজি দ্রাবকে তোমার 1 মোল দ্রবীভূত থাকলে সেটাকে আমরা কি বলি, মোলাল দ্রবণ বলে থাকি। চলো নেক্সটে যাই। আমাকে বলছে দ্রবণের মোলারিটি সমীকরণ কোনটা, এটা হবে দ্রবের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রাবকের ভর। এটার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কত, এটা আমরা একটু আগে বের করে আসছি যদিও। তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, এটা কত আসবে এখানে, উপরে বসবে 2 নাইট্রোজেন, তার উপরে বসবে হচ্ছে তোমার কাছে এখানে 28, আর 2 × 14 হবে, এখানে 2 × 14 দিবা। তারপরে কার্বন আছে 12, অক্সিজেন আছে 16, হাইড্রোজেন আছে 4টা, এখানে 100% করে দিবা। তাহলে এখানে দেখো কত আসবে, এটা এখানে আসবে 2 × 14 × 100 ডিভাইডেড বাই 2 × 14 প্লাস 12 প্লাস 16 প্লাস 4, তাহলে এখানে আসছে 46.667%। এটা হচ্ছে আনসার। তাহলে তোরা নেক্সটে যাই। নেক্সট আমাকে বলছে বক্সাইট আকরিকে আমার এখানে কিংবা বলো তো, এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত। দেখো বক্সাইট আকরিক মানে কোনটা, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3.2H2O, এই পুরো জিনিসটাকে আমরা কি বলি, বক্সাইট বলি। এখানে পার্সেন্টেজ অফ অ্যালুমিনিয়াম অক্সাইড জিজ্ঞেস করছে এখানে, তাহলে উপরে বসাবে অ্যালুমিনিয়াম অক্সাইডের ভর। অ্যালুমিনিয়াম অক্সাইডের ভর কত এখানে বলো, অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার কাছে কত হয়ে থাকে, 27 করে হয়ে থাকে। তাহলে 27 × 2 প্লাস 3 × 16, তার ইন্টু এখানে 100%,
আর এখানে তাহলে 27 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 16 প্লাস 2 ইন্টু এখানে 18। তাহলে দেখো এখানে পার্সেন্টেজটা কত আসে তোমার, এটা তাহলে আসবে এটা 27 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 16 ইন্টু 100 ডিভাইডেড বাই 27 ইন্টু 2 3 ইন্টু 16 প্লাস তোমার হচ্ছে 2 ইন্টু 18। তাহলে আসছে এটা আমাদের কাছে 73.9391%। 73.91% কোথায়, এত এখানে আনসার। আচ্ছা এখানে এক্সাক্ট আনসার আছে 73.91%। সেখানে তাহলে আমাদের আনসার দেখা দেবো 73.91%। কেমন? সো এরপর আমাকে বলছে সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব এত। সমুদ্রের পানির 1 লিটারকে সম্পূর্ণ বাষ্পীভূত করায় অবশেষে আমাদের এখানে এত গ্রাম লবণ পাওয়া গেছে। সমুদ্রের পানিতে কঠিন বস্তু শতকরা পরিমাণ কত? আপেক্ষিক গুরুত্ব যা, তাই ঘনত্ব গ্রাম পার ml এককে, গ্রাম পার ml এককে। এখন তুমি পানি নিছো 1 লিটার, তো গ্রাম পার ml এককে, গ্রাম পার ml এককে। এখন তুমি পানি নিছো 1 লিটার, তাহলে 1 লিটার পানিতে এখন তুমি চিন্তা করো এখানে ভর কত থাকবে, ভর রো ইন্টু ভি। রো হচ্ছে তোমার এখানে 1.03 গ্রাম পার ml। আয়তনটাকে তুমি এখানে ml এ নিয়ে আসো, 1 লিটারকে, তাহলে এখানে 1000, তাহলে এখানে আসবে 1030 গ্রাম। তাহলে সেই 1030 গ্রাম পানিতে 1030 গ্রাম পানি যেটা আছে সেখানের মধ্যে আমার লবণ পাইছি কতটুকু, আমরা এখানে লবণ পাইছি হচ্ছে আমরা 36.4 গ্রাম। আমাকে এখন বের করতে বলতে শতকরা একক। তাহলে সুতরাং আমরা 100 গ্রাম পানিতে আমাদের লবণ পাবো কতটুকু, 36.4 টাইমস 100 আর ডিভাইড বাই কত হবে, এখানে ডিভাইড বাই তোমার এখানে হবে হচ্ছে 1030। তাহলে এখানে দেখো কত থাকবে তোমার, এটা 36.4 ইন্টু 100 ডিভাইড বাই 1030। তাহলে থাকবে এটা 3.53 আমাদের এখানে পার্সেন্ট, 3.53%। সো এটা হচ্ছে আমাদের সি হচ্ছে আমাদের এখানে আনসার। কেমন? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো নেক্সটে বলছে একটি দ্রবের 1 কিলো মোল। আচ্ছা 1 কিলো মোল মানে 1000 মোল। একটি দ্রাবকে 200 কেজিতে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হলো, মোলারিটি কত হবে? দেখো বলছে কি 1 কেজি মোল। আমরা জানি 1 গ্রাম মোল মানে হচ্ছে 1 মোল, তো 1 কেজি মোল মানে কিন্তু হচ্ছে 1000 মোল। তাহলে এখানে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের এন দেওয়া, আর দ্রাবকের ভর দেওয়া 200 কেজি, দ্রাবকের ভর দেওয়া কতটুকু এখানে 200 কেজি। তো আমাকে বলছে এখানে তুমি তাহলে মোলালিটি বের করো, মোলালিটি। সো মোলালিটি ইকুয়াল টু কি আসবে, আমাদের উপরে বসবে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, তাহলে এখানে বসবে তোমার এখানে 1000 মোল আর নিচে বসবে এখানে 200, তাহলে এখানে আসবে তোমার 5 মোলাল। তাহলে 5 মোলাল টি হচ্ছে আনসার এখানে। কেমন? আচ্ছা তারপর বলছে আমাকে নিচের কোন ঘনমাত্রাটি আয়তন নির্ভর নয়, মোলালিটি। মোলালিটি কিন্তু আয়তন নির্ভর নয়। চলো নেক্সটে যাই। নেক্সট আমাকে বলতেছে আমাকে 36 গ্রাম H2O এবং এত গ্রাম এত মিশানো হলো, মিশ্রণটিতে পানির মোল ভগ্নাংশ কত? তাহলে এক্স অফ পানি কত? তাহলে উপরে বসবে হচ্ছে যে আমাদের এখানে পানির মোল সংখ্যা 36/18, এখানে 36/18 থাকবে আর এখানে থাকবে 96/32। তাহলে এখানে দেখো কত আসবে, এটা 36/18 মানে 2, এখানে 2 প্লাস 3, তাহলে এটা আসবে 0.4, তাহলে আসবে 0.4 আসবে। তারপর আমাকে বলতেছে এত আয়তনে দ্রবণে এত গ্রাম দ্রবণের ঘনমাত্রা নরমালিটিতে কত? গ্যাস বের করো। এস মানে কত, এখানে এস মানে তোমার হবে 10.6 ডিভাইড হচ্ছে 106 ইন্টু 0.5 লিটার এককে নিলে, তার আসবে কত এখানে 10.6 ডিভাইড বাই 106 ইন্টু 0.5। সো আসবে এখানে 0.2 মোলার। তো নরমালি কত এখানে এস ইন্টু ই, তো এস মানে এখানে 0.2, তুল্য সংখ্যা এখানে 2, তাহলে 0.4 নর্মাল। এ হচ্ছে আমাদের এখানে আনসার। কেমন? ওকে চলো নেক্সটে চলে যাই। বিশুদ্ধ পানির ঘনমাত্রা মোল পার লিটার করে কত হয়ে থাকে? দেখো বিশুদ্ধ পানির ঘনমাত্রা যদি আমরা বের করতে চাই, এখানে আমাদের বিশুদ্ধ পানির ঘনমাত্রা মোল পার লিটার একক হয়ে থাকে তোমার কাছে হচ্ছে যে এই যে 55.55 মোল পার লিটার। মানে বিশুদ্ধ পানি যেটা আছে, বিশুদ্ধ পানি তার ঘনমাত্রা এস ইকুয়াল টু হয়ে থাকে 55.5 মোল পার লিটার। কেমনে আমি বলি তোমারে, 1 কেজি বিশুদ্ধ পানি ধরে নিছি, 1 কেজি ধরো আমি কি নিছি, বিশুদ্ধ পানি নিছি। তো 1 কেজি বিশুদ্ধ পানির ভর কতটুকু? 1 কেজি বা 1000 গ্রাম। আয়তন কতটুকু? 1 লিটার, 1 লিটার। এখন এখানে ঘনমাত্রা যদি বের করতে চাই, এম বাই বড় হাতের এম ভি আসে, তাহলে এখানে কি আসবে বলো? 1 কেজি পানি মানে হচ্ছে 1000 গ্রাম, আণবিক ভর হচ্ছে 18, আয়তন হচ্ছে 1,
তাহলে এখানে দেখবা 55.5 আসছে। ঠিক আছে, আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছি এটা আমরা। তারপর আমাকে বলতেছে এখানে 20 গ্রাম পানিতে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশালে সোডিয়াম ক্লোরাইডের মূল ভগ্নাংশ কত হবে। তাহলে এক্স অফ সোডিয়াম ক্লোরাইড, তাহলে এটা তো সোজা ইজিলি বের করতে পারবা। তাহলে এখানে কত বসবো, 10 ডিভাইডেড বাই 23 প্লাস 58.5, তাহলে 10/58.5 20/18, এটা কত আসবে দেখো এখানে 10/58.5 ডিভাইডেড বাই 10/58.5 প্লাস 20/18, সেটা আসছে 0.133। তাহলে এ হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ওকে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে আমাকে 10% সোডিয়াম কার্বনেটের মোলার ঘনমাত্রা কত। এখন অ্যাসিডগুলো আমরা সবাই জানি 10x/m হয়ে থাকে, তাহলে 10 × x মানে 10%, 10 m মানে তোমার 106, তাহলে কত আসবে দেখো এখানে 100 ডিভাইডেড বাই 106, সেটা আসবে 0.9434 এত মোল পার লিটার। বি হচ্ছে আনসার। এত ml এত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ এটা লাগবে, তাহলে এখানে আমাকে m তৈরি করতে বলছে SMB, S দেওয়া আছে 0.25, এটার m হচ্ছে 106, b হচ্ছে 0.3, তাহলে এখানে দেখো কত আসবে ইন্টু 0.3, তাহলে আসবে এখানে 7.95 এত গ্রাম। সো এখানে বি হচ্ছে আনসার। তারপর চলো নেক্সটে যাই। এত মোল লবণ এত মোল পানির মিশ্রণে পানির মোল ভগ্নাংশ কত, তাহলে এক্স অফ পানির মোল সংখ্যা হচ্ছে 3, তারপর এখানে পানির মোল সংখ্যা 3, লবণের মোল সংখ্যা 2, তাহলে এখানে আসবে 3/5, তার মানে 0.6 আসবে। 0.6 হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন, ওকে। তাহলে এরপর যদি আমরা যাই আসি নেক্সটে বলছে আমাকে নিচের আমাদের এখানে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল হচ্ছে কোনটা বলতো, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। ওকে, দেখো কী দ্বারা টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোন রকমগুলো, যেগুলোতে ভি থাকবে, ভলিউম থাকবে। টেম্পারেচার ডিপেন্ডেন্ট কারা কারা দেখো, তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট হচ্ছে তোমার এখানে মোলারিটি, তারপর নর্মালিটি, এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তারপর পার্সেন্টেজ অফ W/V, তারপর পার্সেন্টেজ অফ V/V। আর টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়, এটা কারা কারা আছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়, এরা আছে কারা, এক নম্বর আছে মোলালিটি, যেখানে আয়তনে কোনো ব্যাপার স্যাপার নাই, তারপর আছে তোমার কাছে পার্সেন্টেজ অফ W/W, তারপর আছে মোল ভগ্নাংশ। এরা কিন্তু আমাদের কোনো পার্সেন্টেজ অন্তর্ভুক্ত, মানে কোনো আয়তন নাই এখানে, তাই এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়। চলো নেক্সটে চলে যাই। দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক নয় কোনটি, অসমোলারিটি, এটা আমাদের কোনো একক ছিল না। এত গ্রামকে 64 গ্রাম পানিতে দ্রবীভূত করলে আমাদের এখানে দ্রবণের মোলারিটি কত হবে। কেমন, তো 64 গ্রাম পানি মানে কিন্তু 64 ml পানি। তাহলে এখানে খেয়াল করে দেখো আমাদের এখানে এস বের করতে বসে, এস তাহলে কত আসবে, এখানে আমাদের এম দেওয়া আছে 36, এটা আণবিক ভর হচ্ছে 180.2, এখানে হচ্ছে 64কে তুমি তাহলে এখানে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে লিটারে করে চলে যাবে এটা, কারণ 64 গ্রাম পানি মানে 64 ml পানি। তাহলে 36/180.2 ইন্টু 64/1000, তাহলে জিনিসটা আসছে আমার কাছে এখানে 3.12 এত মোলার, 3.12 মোলার। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এখানে আনসার। কেমন, চলো নেক্সটে চলে যাই। নেক্সটে আমাকে বলতেছে তোমার এত মোলার H2SO4 ঘনমাত্রা ppm এ কত হবে। তাহলে চলো আমরা ppm যদি বের করতে চাই, তাহলে এখানে আমাকে এস দেওয়া আছে কতটুকু, 0.25, মোলার মানে হচ্ছে মোল পার লিটার, তাহলে হচ্ছে 0.25, মোলটাকে তাহলে 98 দিয়ে গুণ দিলে গ্রামে চলে যাবে, এটা এত লিটার। গ্রাম থেকে তাহলে আমার 10⁻³ দিয়ে গুণ করলে ppm চলে যাবে, মিলিগ্রামে চলে যাবে, তো মিলিগ্রামে চলে আসছে। তাহলে দেখো এখানে কত আসবে, 0.25 × 98 × 10⁻³ তাহলে আসবে 24,500 পার্টস পার মিলিয়ন। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের আনসার। কেমন, সো হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে দেখো আমাকে পরের অঙ্কে কী বলতেছে, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা এত % আয়তন শতাংশে, তার মানে V/V, ঠিক আছে, এই মান ppm এককে কত হবে। তাহলে এখানে দেখো আমাদের কাছে এখানে দেওয়া আছে কত, কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা এস দেওয়া আছে এখানে 0.036% অফ V/V, তার মানে এটা দ্বারা বোঝাবে 100 ml বাতাসে কার্বন ডাইঅক্সাইড আছে আমার এখানে কতটুকু বলো তো,
0.036 ml। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলছে এই মানটা ppm এককে কত হবে, এটা জিজ্ঞেস করছে আমাকে এখানে। তাহলে আমি যদি এখানে পার্টস পার মিলিয়ন এককে যদি বের করতে চাই, তাহলে আমরা কীভাবে বের করবো? এখানে আমাদের দরকার কী বলতো, মিলিগ্রাম পার লিটার দরকার। তাহলে 1 লিটারে কতটুকু আছে দেখো এখানে একটু করে, যে 1 লিটারে কতটুকু, তাহলে 1000 ml বাতাসে কার্বন ডাইঅক্সাইড আছে 0.36 মিলিলিটার। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের আয়তনটাকে তাহলে আমি ভরে কনভার্ট করবো এখন। তাহলে ভরে কনভার্ট করে কত আসবে দেখবো এখন। দেখো এখানে কেন এই যে 0.36কে আমি তাহলে এখানে এখন 10⁻³ দিয়ে গুণ করে এটাকে আমরা তাহলে 22.4 দিয়ে ভাগ করবো। আর এটাকে যদি আমরা এখন 44 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে আমি এম অফ কার্বন ডাইঅক্সাইড এখানে পেয়ে যাবো। তাহলে এখানে দেখো কত আসবে, এটা আসবে এখানে আমাদের কাছে 0.36 × 10⁻³ ইন্টু 22.4 ইন্টু 44। তাহলে এখানে তো অনেক বড় একটা ভ্যালু আসছে। এই ভ্যালুটা আসছে আমার কাছে এখানে তোমার 0.0007 মিলিগ্রাম, গ্রাম আসছে। কেমন এত গ্রাম চলে আসছে। তাহলে যদি জাস্ট আমি কী করি এখানে আসলে অঙ্কটা করা আমাদের ঠিক হচ্ছে না, কারণ এটা এসটিপি কন্ডিশন তোমাকে বলে নাই, তুমি এটা ইউজ করতে পারতো কেমনে। সো এখানে ডাটা মিসিং আছে, বুঝছো কিছুটা, এখানে এটা ইউজ করতে পারবো না, কারণ এখানে এটার আয়তন জানো, ঠিক আছে, বাট পিপিএমের জন্য তোমার এখানে ভর লাগবে, কারণ পিপিএম মানে কি মিলিগ্রাম পার লিটার। সো তুমি 1 লিটারে কতটুকু ভর আছে সেটা লাগবে। তো এখানে কার্বন ডাইঅক্সাইড তুমি আয়তন জানো, এখানে হয় এই জায়গায় মিস্টেক আছে, এটা W/V হবে, না হয় কী হবে বলো তো, এখানে না হয় তোমার এখানে অবশ্যই এই যে প্রেশার, ভলিউম এগুলো কত সেটা বলে দেওয়া লাগবে। কেমন, তারপরে তুমি বের করতে পারবা, বা এসটিপি কন্ডিশন এটা বলে দেওয়া লাগবে। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে আমরা এটাকে W/V ধরে যদি করতাম তাহলে হয়তো ম্যাথটা মিলতো। কেমন, সো অ্যাকচুয়ালি এখানে কিন্তু কোনো কারেক্ট আনসার আমাদের নাই আর কি, নো কারেক্ট আনসার, মানে অথবা আমরা বলতে পারি ডাটা মিসিং আছে এখানে। কিন্তু তোমাকে যদি আয়তন শতাংশ কথাটা না বলে যদি শুধু এটা বলতো, তাহলে আমি কী ধরতাম, এটাকে 0.036% W/V ধরতাম, তখন অঙ্কটা করা যাইতো। তখন এখানে কী তো জাস্ট বলো তো, তোমার এখানে W/V ধরলে তুমি এখানে জাস্ট তুমি গ্রামে পাইতা, এখানে পাইতো তুমি এখানে গ্রামে, সেটা আসতো 0.36 গ্রাম আসতো। তাহলে এটাকে যদি তুমি মিলিগ্রামে নিতা, তাহলে আসতো কত, 360 মিলিগ্রাম আসতো। তখন তোমার এখানে আনসার হইতো 360 মিলিগ্রাম পার লিটার, তার মানে 360 পার্টস পার মিলিয়ন। সো এটাই তোমার এখানে আনসার হইতো, এ নাম্বারটা। বাট এটা আনসার দেওয়াটা ঠিক হবে না, মানে দাগাইতে হলে এ নাম্বারটাই দাগাইও, মানে খালি রেখে আসিও না। বাট অ্যাকচুয়ালি কিন্তু এখানে কী আছে তোমার এখানে কোয়েশনে ডাটা আসলে মিসিং আছে। কেমন, ডাটাটা তোমাকে প্রপার ডাটা এখানে দেওয়া আসলে নাই। ওকে, সো আশা করি আমরা বুঝতে পারছি। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 20 ppm হলো 20 ppm, এটা মানে হচ্ছে 20 মিলিগ্রাম পার লিটার। তাহলে ডি হচ্ছে আনসার। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত, অ্যাসিড হলে কত হবে, 10 × 5 / 40 হবে। তাহলে 50/40 মানে 5/4, তার মানে হচ্ছে 1.25 মোলার হবে। এ হচ্ছে আনসার এখানে। তাহলে তোরা নেক্সটে চলে যাই। আসো, কোনটি সত্য, যে এখানে 1 ppm মানে হচ্ছে যে 1 মিলিগ্রাম পার ডেসিমিটার কিউব, সত্যি, মানে 1 মিলিগ্রাম পার ডেসিমিটার কিউব মানে হতো 1 লিটার, এটাও সত্যি। মাইক্রোগ্রাম মিলিলিটার পারসন, এটাও সত্যি, সবগুলো সঠিক হবে এখানে। কেমন, মানে 1 ppm এটাগুলো তুমি 1 মিলিগ্রাম পার ডেসিমিটার কিউব লিখতে পারো, আবার 1 ppm এটাকে তুমি 1 মিলিগ্রাম পার লিটারও লিখতে পারো, অথবা 1 ppm এটাকে তুমি 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটারও লিখতে পারো। এত HCl দ্রবণের ঘনমাত্রা ppm হবে কত। তাহলে আমরা যেখানে যদি বের করতে চাই, এখানে আমরা ভর বের করে ফেলে আসো। কেমন, ভর, তাহলে ভর কত আসবে, SMB, S হচ্ছে 0.01, M হচ্ছে তোমার 36.5, V হচ্ছে তোমার কাছে এখানে 0.1। সো এখানে আসবে করে দেখো 0.01 × 36.5 × 0.1, তাহলে আসছে 0.0365 গ্রাম আসছে। সেটাকে আমরা লিখতে পারবো 1000 দিয়ে যদি গুণ দিই, তাহলে হচ্ছে 36.5 মিলিগ্রাম। ঠিক আছে, আর তার এখানে আমাদের এসটা কত আসবে, 34.5 মিলিগ্রাম। আর এখানে আয়তনটা কত, আয়তন হচ্ছে 100 ml। এটাকে যদি লিটারে নিতে চাই তাহলে আসবে এখানে 0.1 লিটার, তাহলে 365 মিলিগ্রাম পার লিটার, তার মানে 365 পার্টস পার মিলিয়ন। তাহলে আমাদের এখানে বি হচ্ছে আনসার। তারপর চলো নেক্সটে চলে যাই।
এত এত দ্রব্যের ভিতরে ppm ঘনমাত্রা কত হবে s ইকুয়াল টু দেখো এটাকে জাস্ট তুমি মিলিগ্রামে নিয়ে যাও 0.1 × 10⁻³ দিয়ে গুণ করে এটা 1 লিটারই থাকুক ঠিক আছে তাহলে এখানে দেখো কত আসবে এটা আসবে তোমার কাছে 100 আসবে 100 ppm এর হচ্ছে আমাদের কাছে এখানে আনসার তারপর বলছে এখানে এক নমুনায় ক্যালসিয়ামের ঘনমাত্রা এত ওই নমুনার 1 কেজিতে ক্যালসিয়ামের পরিমাণ কত তাহলে এখানে চিন্তা করে দেখো 10 ppm মানে কত 10 মিলিগ্রাম পার লিটার তার মানে 1 লিটারে আমাদের ক্যালসিয়াম থাকে কতটুকু 10 মিলিগ্রাম এখন আমাকে এখানে জিজ্ঞেস করছে তাহলে 1 কেজিতে কতটুকু থাকে 1 কেজিতে এখানে কতটুকু থাকে সেটা তোমার জিজ্ঞেস করছে কেমন সো 1 কেজিতে আসলে এটা দেয়াটা সরাসরি ঠিক হয় নাই কারণ আমাদের এখানে কিন্তু এই যে তোমার লিটারে আছে কেমন 1 লিটারে যদি বলতো তাহলে আমরা বের করতে পারতাম কেমন তারপর এখানে আমাকে বলছে কি এটা 1 কেজিতে তো এখানে একটা জিনিস আমি তোমাকে বলি দেখো আমরা 1 লিটার ইকুয়াল টু 1 কেজি এটা কখন লিখতে পারি জানো যখন ওই দ্রবণের আপেক্ষিক গুরুত্ব কত হয় 1 হয় কত হবে যদি আপেক্ষিক গুরুত্ব যদি কত হয় 1 হয়ে থাকে তাহলে এখানে ক্যালসিয়ামের আপেক্ষিক গুরুত্ব দেওয়া নাই আমরা এখানে কেজির কথাটা বলছে তাহলে আমি ধরে নিব ক্যালসিয়ামের আপেক্ষিক গুরুত্ব 1 কেজি তাহলে 1 লিটার মানে 1 কেজি তাহলে 1 কেজি ক্যালসিয়াম আছে কতটুকু এই যে 10 মিলিগ্রামই তাহলে 10 মিলিগ্রাম হচ্ছে আনসার মানে 10 মিলিগ্রাম পার লিটার ছিল না 10 ppm যেহেতু তাহলে 1 লিটারে ক্যালসিয়াম থাকবে 10 মিলিগ্রাম আর এখানে বলছে 1 কেজিতে তাহলে 1 লিটার ইকুয়াল টু 1 কেজি আমরা কখন লিখতে পারবো যখন আমার আপেক্ষিক গুরুত্ব কত হবে 1 হবে কোশ্চেন যদি দেওয়া মানে আমি তার বাই ডিফল্ট আপেক্ষিক গুরুত্ব 1 ধরে নিতে পারি ধরে আমি বলতে পারি এখানে তাহলে 10 মিলিগ্রামই হবে তাহলে চলো নেক্সটে যাই 5% এর মোলারিটি কত সো s ইকুয়াল টু 10x/m তাহলে এখানে আসবে কত 10 × 5 m মানে হচ্ছে 106 তাহলে এখানে দেখো কত আসবে 50/106 সো এটা আসবে তোমার কাছে 0.47 c হচ্ছে आंसर এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত W/V তাহলে এখানে হচ্ছে 18 মোলার তার মানে হচ্ছে 18 মোল পার লিটার তার মানে হচ্ছে 18 এটাকে যদি আমি জাস্ট আণবিক পদ দিয়ে গুণ দিই 40 তাহলে এখানে আসবে গ্রাম পার লিটার তাহলে এখানে কত আসবে দেখো এটা 18 × 40 তার মানে আসবে 720 গ্রাম পার লিটার 720 গ্রাম পার লিটার তার মানে 1000 ml থাকে হইতেছে 720 গ্রাম তাহলে 100 ml কত থাকবে 72 গ্রাম তাহলে হচ্ছে এখানে 72% W/V সো C হচ্ছে आंसर এখানে কেমন তাহলে চলো নেক্সটে চলে যাই সামনে এখানে 1 ppm মানে 1 মিলিগ্রাম পার লিটার তারপর বলছে 10% এটা পারবা তুমি এখানে দেখো জাস্ট s বের করবা 10 × x ডিভাইডেড বাই কত এখানে 106 তাহলে 100 ভাগের তোমার এখানে 106 তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে आंसर আসবে তারপর চলো নেক্সটে যাই এত পার্সেন্ট বিশুদ্ধ H2SO4 এর মোলারিটি কত আচ্ছা তাহলে এখানে আমাকে বলতেছে কি আমাদের এখানে মোলারিটি এত 98% বিশুদ্ধ H2SO4 এর মোলারিটি কত আণবিক ভর দেওয়া আছে এখানে s বের করতে বলছো তো s এর জন্য আমার কি লাগবে এখানে s এর জন্য আমার এখানে লাগবে তোমার হচ্ছে যে মোলারিটি জিজ্ঞেস করছো না তাহলে এটা হচ্ছে আণবিক গুরুত্ব দেওয়া আছে তাহলে s মানে তোমার এখানে এত 1.80 গ্রাম পার ml দেওয়া ঠিক আছে তাহলে এখন আমি গ্রামটাকে মোলে কিভাবে নিব এই আদি ভাগ আমার তাহলে এখানে আণবিক পদ দিয়ে ভাগ করতে হবে তাই না তাহলে এখানে মানে তোমার এখানে চিন্তা করে দেখো আমরা এই যে গ্রামটাকে আণবিক পদ দিয়ে ভাগ করলে 1.8 কে যদি আমি ভাগ করি এখানে তাহলে কত আসবে আণবিক ভর 98 তখন এটা মোল পার ml এ চলে আসবে আচ্ছা তাই হোক তাহলে এখানে আমাদের যেটা করতে হবে এই যে 1.8/98 করছি তো এটা তো মোলে আসছে 10⁻³ দিয়ে এটাকে লিটারে নিতে হবে তাহলে দেখো এটা কত পাবো তুমি এখানে 1.8/98 আর 10⁻³ তাহলে এখানে আসছে 18.367 মোল পার লিটার তাহলে এটা হচ্ছে ডি হচ্ছে आंसर হয়ে যাবে কেমন আচ্ছা তারপর দেখো এখানে বলছে 20% এটা মোলারিটি কত তাই s ইকুয়াল টু 10x আর এখানে হবে 40 তাহলে এখানে 0 0 কাটা 2 আর 4 কাটা 2 থাকবে এখানে তাহলে এখানে হবে 5 মোলার ডি হচ্ছে आंसर চলো তাহলে নেক্সটে যাই আসো এত হইলে ppm এ কত হবে এখানে দেখো তাহলে 0.005 মোল পার লিটার তো সো এখানে যেটা করতে হবে আমাদের মোলটাকে যদি গ্রামে নিতে চাই তাহলে এখানে এট ফার্স্ট আগে আমাকে আণবিক ভর দিয়ে গুণ দিতে হবে যে হচ্ছে 180 পর আবার 10⁻³ দিয়ে গুণ দিতে হবে ppm এ নেওয়ার জন্য এত ppm তাহলে দেখো এখানে কত আসবে তোমার তা 0.005
ইন্টু 180 ইন্টু 10⁻³ তাহলে আসছে 900 পার্টস পার মিলিয়ন। তাহলে তুমি হিসাব করতে পারো, সিম্পল হিসাব, এস দেওয়া থাকলে সেটাকে জাস্ট তুমি আণবিক ভর দিয়ে গুণ দিবা, তারপর এখানে 10⁻³ দিয়ে গুণ দিবা, তাহলে পুরো জিনিসটা তোমার পার্টস পার মিলিয়নে চলে আসবে। এত গ্রাম ভরে ট্যাবলেটে এত মিলিগ্রাম ক্যালসিয়াম আছে, ট্যাবলেটে ক্যালসিয়ামের ঘনমাত্রা কত? আচ্ছা, তো এখানে এত গ্রাম ভরে ট্যাবলেটে আমার কি আছে, এখানে এত মিলিগ্রাম ক্যালসিয়াম আছে, তাহলে ক্যালসিয়ামের ঘনমাত্রা কত? তাহলে যে জিনিসটা এখানে আপেক্ষিক গুরুত্ব, আমি এখানে কিন্তু মিলিগ্রাম বা লিটারে লাগবে, তাহলে এখানে ভরে দেওয়া আছে। সো আমি 3.5 গ্রামকে তাহলে আমি 3.5 মিলিলিটার কখন লিখতে পারবো? যখন যদি ট্যাবলেটের কি হয়, আপেক্ষিক যে গুরুত্বটা এটা যদি 1 হয়, আপেক্ষিক গুরুত্ব যদি কত হয়, 1 হয়, তাহলে এখানে আপেক্ষিক গুরুত্ব 1 ধরে, কারণ এখানে 1 ধরতে হবে, কারণ এখানে ppm মানে মিলিগ্রাম পার লিটারে নিতে হবে। সো ভরটাকে তোমার লিটারে নিতে হবে। যদি এখানে ঘনত্ব দেওয়া থাকতো তাহলে আমি এখানে কি করতে পারতাম, আমি এখানে ওই যে ভরটাকে ঘনত্ব দিয়ে মানে গুণ করে বা ভাগ করে আমরা এখানে তোমার হচ্ছে যে আয়তন বের করতে পারতাম, কেমন? বাট এখানে আমার আয়তন বের করার কোনো অপশন নাই, সেজন্য আমাকে এটা আপেক্ষিক গুরুত্ব 1 ধরে গ্রামকে মিলিলিটার এভাবে করে কনভার্ট করতে হবে, কেমন? তাহলে এখানে দেখো, তাহলে আমার কত, মানে ব্যাপারটা বুঝো। যদি তোমার কাছে কোয়েশ্চনে যদি কি দেওয়া থাকতো, ঘনত্ব দেওয়া থাকতো, তাহলে তোমার আয়তন লাগতেছে না, তাহলে তুমি ভরটাকে জাস্ট তুমি ঘনত্ব দিয়ে ভাগ করে দাও, আয়তন চলে আসতো, কেমন? বাট এখন তোমার কাছে আর অপশন নাই, ঘনত্ব দেওয়া নাই, তাহলে তোমার এখানে আপেক্ষিক গুরুত্ব 1 ধরে অঙ্কটা করতে হবে। তাহলে 3.5 মিলিলিটারে আমার 40.5 মিলিগ্রাম থাকে, তাহলে 1000 ml কত থাকে দেখো, এখানে থাকবে 40.5 ইন্টু হবে 1000 ডিভাইডেড বাই কত হবে, এখানে 3.5 হবে, তাহলে এখানে থাকবে এত মিলিগ্রাম। তাহলে এখানে দেখো কত আসবে, এখানে 40.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3.5, সেটা আসছে 11। আমি যদি সাইন্টিফিক মডেল করি এটাকে 1.15 1.15 বা 16 10⁻⁴ আসছে এত মিলিগ্রাম। তার মানে 1 লিটারে এত মিলিগ্রাম থাকে। তো এখানে ppm এর কত হবে, এটা 1.16 ইন্টু 10⁻⁴ মিলিগ্রাম পার লিটার। তাহলে এখানে বা আমাদের আসবে 1.16 ইন্টু 10⁻⁴ পার্টস পার মিলিয়ন। সেখানে বি হচ্ছে আমাদের আনসার হবে এখানে, কেমন? ওকে, সো হোপফুলি সবাই বুঝতে পারছি এটা। চলো নেক্সটে চলে যাই। নেক্সট আমাকে বলছে এখানে কি দাগানি, এটা এখানে তো 900 দাগানি, হ্যাঁ 900। ওকে, সো কোনো নমুনায় O2 এর ঘনমাত্রা এত হলে ppm এর মান কত হবে? দেখো এই যে ঘনমাত্রাকে জাস্ট তুমি কি করবে, এখানে মোল থেকে গ্রামে নিতে গেলে এখানে তার আণবিক ভর দিয়ে গুণ দিতে হবে 32, 10⁻³ দিয়ে গুণ দেওয়া লাগবে একটা, তারপর ppm এর চলে গেল। তাহলে 2 × 10⁻⁴ ইন্টু 32 10⁻³ সেখানে আসছে কত, 6.4 পার্টস পার মিলিয়ন। এত মোলার HCl এর 100 ml দ্রবণের ঘনমাত্রা ppm কত? সো ঘনমাত্রা বের করবো, এটা আমরা আগেই করছি তাই না, এটা আমরা আগেই করছি, সেটা আর করে দিচ্ছি না, এটা তোমার এখানে বাড়ি কাজ থাকবে, এগুলো তোমরা এখন পারবা আসলে। তারপর চলো নেক্সটে যাই। এত পার্সেন্ট এত সোডিয়াম হাইড্রোক্সাইড এত দ্রবণে কি পরিমাণ কত? তাহলে m = SMB, S হচ্ছে তোমার 10x S শেষ, বড় হাতের m হচ্ছে তোমার 40 আর v হচ্ছে তোমার কাছে 0.1। তাহলে কত থাকবে এখানে, এখানে থাকবে তোমার কাছে 5 গ্রামই থাকবে, 5 গ্রাম। এত ml এত মোলার এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে? m = SMB, সো S হচ্ছে 0.05, m হচ্ছে 40, v হচ্ছে 0.2। তাহলে দেখো কত আসবে এখানে, 0.05 ইন্টু 40 ইন্টু 0.2, সেটা আসছে 0.4 গ্রাম, 0.4 গ্রাম আসছে। সো এ হচ্ছে আনসার। চলো নেক্সটে যাই। এত মোলার ppm কত? তাহলে এসটাকে জাস্ট আমরা আণবিক ভর দিয়ে গুণ দিব আর এখানে 10⁻³ দিয়ে গুণ দিব, তাহলে হবে। তাহলে 0.1 × 106 × 10⁻³ তাহলে আসবে 1.06, বা আমি যদি নর্মাল মোডে করি এটাকে, দাঁড়াও নর্মাল মোডে যদি করি এখানে, তাহলে 10,600 এত পার্টস পার মিলিয়ন। তাহলে ডি হচ্ছে আনসার। এত পার্সেন্ট এক্সট্রা অনেক ঘনমাত্রা মোলারিটি কত? 10x বাই 98, 1 পয়েন্ট সামথিং হবে এখানে, তাহলে এখানে 1.02 হবে, 1.02 হবে। তারপর তো নেক্সটে যাই। নেক্সটে বলছে এত পার্সেন্ট মোলার ঘনমাত্রা কত? 10x, তো তাহলে 5 বাই W/V হইতে হবে কিন্তু, কেমন? তাহলে এই সূত্র ইউজ করতে পারবা। পটাশিয়াম হচ্ছে 39, অক্সিজেন 16, হাইড্রোজেন হচ্ছে 1, 10x বাই m। তাহলে এখানে কত আসবে, এখানে 50 বাই 39 প্লাস 16 প্লাস 1, তাহলে আসছে 0.89893 আসছে,
এটা হচ্ছে আনসার। এটা বাতাসে কার্বন ডাইঅক্সাইড ঘনমাত্রা এত হইলে ppm এ কত। হ্যাঁ এবার দেখো এখানে W/V সরাসরি দেওয়া আছে, এটা 360, এটা আগে বের করছি আমরা। ওই যে তোমার কীভাবে করবে এটা অঙ্কটাকে দেখো, যদি করে দিই আরেকবার দেখো, এখানে দেওয়া আছে 0.036% W/V, তার মানে 100 ml এয়ারে আমার কার্বন ডাইঅক্সাইড থাকবে কতটুকু, এখানে 0.036 গ্রাম। তাহলে সুতরাং 1000 ml এয়ারে কার্বন ডাইঅক্সাইড থাকবে কতটুকু, 0.36 গ্রাম বা 360 মিলিগ্রাম। সো এটাই হচ্ছে আমাদের এখানে 360 মিলিগ্রাম পার লিটার, এখানে এটা লিটার হবে, সরি ml হবে, ml ঠিকই আছে। তাহলে বা 360 পার্টস পার মিলিয়ন। আর কয়টা আছে এমসিকিউ অনেক করছি পাস্ট। এখানে এত ppm কত, সোজা 0.001 106 10⁻³ কত আছে দেখো, এটা এখানে 0.001 106 10⁻³, এর আসবে বরাবর 106। তারপরে এত গ্রাম অনাদ্র সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 100 ml দ্রবণ প্রস্তুত করা হলো, ক্ষার দ্রবণে ppm এ কত হবে। তাহলে এখানে ভর হচ্ছে 5 × 10⁻³ এর জাস্ট 10⁻³ দিয়ে গুণ দিয়ে মিলিগ্রামে নেব, এটাকে আমরা লিটারে নিয়ে যাব। তাহলে আসবে 50 পার্টস পার মিলিয়ন বি। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে আছে আমাদের কাছে বলতেছে একটা রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ এত হইলে এটাতে কত হবে। তো এটা 18 থেকে ছোটো না, তাহলে 10কে এখানে আমরা জাস্ট কী করবো, 18 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে এখানে রেজাল্ট পাবো এখানে 180, ডি হচ্ছে আনসার। এটা হইলে এত আগে কত হবে, তাহলে 8কে জাস্ট 18 দিয়ে গুণ দিয়ে দিবা, কারণ 18 থেকে ছোটো এটা, 8 × 18, তাহলে আসবে 144, 144 আনসার। তাহলে চলো নেক্সটে যাই, আসো 144 হবে এখানে। নেক্সটে যাই, নেক্সটে রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ এত হইলে এটা 18 থেকে ছোটো, অন্য একে কত হবে, জাস্ট 1কে তুমি 18 দিয়ে গুণ দিয়ে দিবা, 1কে তুমি 18 দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে এখানে আসবে 18। একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ এত হইলে এটা 18 থেকে ছোটো, তাহলে জাস্ট 8কে তুমি কী করবে এখানে বলো, 8কে তুমি 18 দিয়ে গুণ দিয়ে দিবা, এটা আসবে 144। সো এটা হচ্ছে আনসার। চলো নেক্সটে যাই। ডায়াবেটিক রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 360, 360 কি 18 থেকে বড় না, তাহলে 18 দিয়ে ভাগ দিবা, তাহলে কত আসবে এখানে, এখানে আসবে 2, 20 আসবে, এটা 20 হচ্ছে আমাদের এখানে আনসার। কেমন? আচ্ছা, তারপরে যদি আমরা যাই, এখানে আসো, তোমার এখানে একজন রোগীর রক্তে 108 বলছে এখানে, তাহলে এখানে আমাকে বলছে তাহলে গ্লুকোজের পরিমাণ কত হবে এখানে, তাহলে এখানে 108 কি 18 থেকে বড় না, তাহলে 108কে তুমি জাস্ট 18 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে দেখো এখানে কত আসে, 108/18, তাহলে এখানে আসবে 6, এখানে আসবে 6, তাহলে মিলিমোল পার ডেসিমিটার কিউব হচ্ছে তোমার এখানে আনসার। তারপর তোমরা নেক্সটে যাই। একজন রোগীর রক্তে 180, 18 থেকে বড়, তাহলে 180কে তুমি জাস্ট 18 দিয়ে ভাগ দিয়ে দিবা, 10 পাবা, 10 হচ্ছে আনসার। 190 খেয়াল রাখবা গ্লুকোজ কিনা, দেখো সব অঙ্গে গ্লুকোজ, তুমি যদি লক্ষ্য করো সব অঙ্গে গ্লুকোজ, সো এই শর্টকাট তুমি ইউজ করতে পারবা সবসময়। কেমন? আচ্ছা, তাহলে এখানে 190, এটা 18 থেকে বড়, তাহলে 18 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে দেখো এখানে কত পাবা, 190/18, এটা পাবা 10.56। সো চমৎকার, এটা হচ্ছে আমাদের এখানে আনসার। কেমন? চলো নেক্সটে যাই। নেক্সট একটা এমসিকিউ নাই, তো আমাদের আজকে অলরেডি আমরা অনেক এমসিকিউ করছি, তো এখন আমি যদি টাইট্রেশন স্টার্ট করি তাহলে তো আমাদের নাও ঢুকতে পারবো না। ফ্রেশ লেকচার থেকে টাইট্রেশন স্টার্ট করবো, এখান থেকে আমরা শুরু করবো টাইট্রেশন। তাহলে আজকে লেকচার আমাদের এতটুকুই থাক, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।